বাংলাদেশে 18 কোটি মানুষ হচ্ছে জনসংখ্যা। জনসম্পদ কি? আমাদের দেশে তো অনেক ধরনের সমস্যা, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এটা তো সমস্যা না, এটা সম্ভাবনা। আচ্ছা, আপনার এই সমস্যাটা কথাটাতেই আমার সমস্যা। আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় প্রবলেমটা যেটা ওরা ক্যারিয়ার পাথটাই চুজ করতে পারে না। এক্স্যাক্টলি। সিঙ্গাপুরের সাইজ কত জানেন? বাংলাদেশের 200 ভাগের 1 ভাগ। সিঙ্গাপুর এমন একটা দেশ যেই দেশটা স্বাধীনতা চায় নাই, তাকে জোর করে স্বাধীনতা দেওয়া হয়েছে। কেন? মালয়েশিয়া থেকে বের করে দিল, কারণ এটা একটা জেলে পল্লী ছিল, দস্যু এলাকা ছিল, মানে খুন খারাপি নিত্য নৈমিত্তিক ব্যাপার। জি, সেই সিঙ্গাপুরকে নিয়ে এখন আমরা গর্ব করি, আমরা এখন সিঙ্গাপুরে বেড়াতে চাই, রাইট, তাই না? জি, ড্রিম কান্ট্রি এখন সবাই। ড্রিম কান্ট্রি। জি, আপনি ফেলিয়ারকে কিভাবে দেখেন? ফেলিয়ার ইজ এ ম্যাটার অফ লার্নিং। আমার লাইফে 85%ই ফেলিয়ার। আপনি যদি ফেল না করেন, আপনি আসলে শিখবেন না। রাইট। গ্র্যাজুয়েট করার পর অ্যাজ এ ফ্রেশার কত স্যালারি এক্সপেক্ট করে? আমি ইঞ্জিনিয়ারকে দেখেছি ব্যাংকে কাজ করতে, কারণ পুঁথিগত বিদ্যা আর বাস্তব জীবন তো এক না। স্যার, এখানে মানে স্টুডেন্টের মেন্টালিটিটা কেমন হওয়া উচিত? আপনি একটা মানুষকে যখন গড়ে তুলবেন, জি, তার মধ্যে আপনি কি কি কোয়ালিটি দেখতে চান? প্রথমত আসে ম্যানারিজম, বেসিক্যালি আসা উচিত। Exactly. আপনি দেখেন, ফার্স্ট থিং হচ্ছে আপনি তাকে কিছু মোরাল এডুকেশন দেবেন। রাইট। জাপানে ওরা ক্লাস 5 পর্যন্ত কোন পরীক্ষা তো নাই, ওরা 5 পর্যন্ত খালি বেসিক ম্যানার্স এটিকেটস শেখায়। একটা জিনিস বাচ্চাদের শেখানো হয় খুব ভালো করে, তোমার কারণে অন্যের জন্য কোনো প্রবলেম না হয়। রাইট। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু দ্য রেগুলার গাই পডকাস্ট। আমরা দীর্ঘ 6 মাস পরে আমাদের শুট আবার শুরু করছি, অ্যান্ড ইউ আর দ্য ফার্স্ট গেস্ট। আমরা ছোট্ট করে আপনার স্যার জার্নি, আপনার পরিচয়, আমরা তো আমাদের তো জানা আছে, আমাদের যারা অডিয়েন্স তাদের জন্য একটু যদি বলতে। আমার বয়স এখন 53 চলছে, তো জি। 53 বছরের মধ্যে যদি কর্মজীবন বলি, সেই 20 বছর পর থেকে শুরু। জি। তো এটা এই 20 বছর যদি বাদ দেই, তাহলে থাকতেছে আরো প্রায় 33 বছর। 33 বছর থেকে এই অল্প সময় বলা খুব ডিফিকাল্ট, জি। কারণ আমি খুব ভার্সেটাইল একটা মানুষ। জি স্যার। আহ, যদি ক্যারিয়ারের কথা বলি, আমি শুরু করেছি 1998-এ। 98-এ আমি ইন্টার্নশিপ করেছিলাম এএনজেড গ্রিনলিজ ব্যাংকে, যেটা এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারপর আমার বিবিএ শেষ হলো। শেষ হওয়ার পর ভাবলাম যে একটু বিজনেস করি, আমার খুব অন্টারপ্রেনার হওয়ার শখ। জি। তো আমি ইউনিভার্সিটি লাইফে বাংলাদেশের প্রথম অন্টারপ্রেনার্স ক্লাব, যেটা উদ্যোক্তা উন্নয়নের জন্য যে সংগঠন হয়, সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। ওটার নাম ছিল ইয়ং অন্টারপ্রেনার্স সোসাইটি, ইয়েস। তো ওইটার আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। সেই Wow, wow, wow. 1995-এ এটা আমরা করেছি, 96, 97 পর্যন্ত আমি এটা প্রেসিডেন্ট ছিলাম। আচ্ছা। তো তখন যে উদ্যম কাজ করতো, সেটাই ভাবলাম যে বিজনেসে কাজে লাগাই। তো বিজনেস করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমার বিজনেস ভালো হচ্ছে, বাট কোথায় যেন একটা ঘাপলা, মানে আমি ঠিক ম্যাচ করতে পারছি না। তো একটা পর্যায়ে আমি বুঝতে পারছি আমি যত গ্রো করবো তত আমি লুজার হব। কেন লুজার হব? কারণ আমি আসলে পিপলস ম্যানেজমেন্ট জানি না, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট জানি না, বা অপারেশনস ম্যানেজমেন্ট জানি না, কারণ পুঁথিগত বিদ্যা আর বাস্তব জীবন তো এক না। একটা পর্যায়ে আমি বুঝলাম যে না, আমার বিজনেসটা এখনই বন্ধ করা উচিত, যদি আমার বিজনেসটা গ্রো করছে। এবং আমি যখন বিজনেসটা শুরু করেছি সেই 1999-এর শেষে বা 2000-এর ফার্স্টে, তখন কিন্তু সারা ওয়ার্ল্ডের .com কোম্পানিগুলোর খুব রমরমা অবস্থা। এবং তখনই কিন্তু bdjobs.com হয়েছে, যেটা আজকে খুব সাকসেসফুল। আচ্ছা 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 আচ্ছা। তখন bdjobs.com এর মতো আমি একটা কোম্পানি করেছিলাম, আমারটার নাম ছিল bizbangla.com। bizbangla.com। বিজনেসকে নিয়ে আমি কাজ করব। তো এটা করতে গিয়ে আমি আমি যেহেতু পার্ট টাইম জব করতাম, আমার কিছু সেভিংস ছিল, সবটা আমি ইনভেস্ট করেছি বিজনেসে। আচ্ছা আচ্ছা। তো বিজনেসটা একটু একটু গ্রো করছিল। তো 2001-এ যখন টুইন টাওয়ার ক্র্যাশ করলো, টুইন টাওয়ার ক্র্যাশের সাথে সাথে আমার বিজনেসও ক্র্যাশ করলো। এবং যেটা ওই যে বললাম .com কোম্পানির একটা বাবল ক্রিয়েট হয়েছিল, সেই বাবলটা বার্স্ট করলো এবং সিলিকন ভ্যালি অলমোস্ট অ্যাবাউট টু ক্রাশ। তো তখন আমি চিন্তা করলাম যে দিস ইজ দ্য হাই টাইম টু গেট আউট ফ্রম দ্য বিজনেস অ্যান্ড হ্যাভ সাম এক্সপিরিয়েন্স। তো তখন আমি আবার ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে জয়েন করলাম অ্যাজ এ ম্যানেজার। তো ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে আমি কাজ করেছি প্রায় 5 বছরের মতো, দেশি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি মিলিয়ে। তারপর একটা পর্যায়ে বুঝতে পারলাম যে ব্যাংকিং কাজগুলো ভেরি ফরম্যাটেড। আমি যেহেতু একটু উদ্যমী টাইপের মানুষ, যেটাকে একাডেমিক পরিভাষায় বলা হয় এন্টারপ্রেনার, তো ওই ব্যাংকিং সেক্টরে ওইটার স্কোপ খুব লিমিটেড। তখন বাংলাদেশে আসলো, তখন টেলিকম কোম্পানির মধ্যে ছিল গ্রামীণ ফোন, তারপর আসলো বাংলা লিঙ্ক, একেটেল আগে ছিল, একেটেল এর আগে সিটিসেলও ছিল,
ওয়ারিক টেলিকম তখন আসলো। তো তখন অল দ্য ওয়ে আমি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি থেকে আমি সুইচ করলাম টেলিকমে। আমি টেলিকম সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমার কিছু ক্লায়েন্ট ছিল। আমি কর্পোরেট সেলস ম্যানেজার হিসেবে জয়েন করলাম ওয়ারিক টেলিকমে ব্যাক ইন 2006। তো ওখানে গিয়ে আমি দেখলাম যে ইটস এ অ্যাভিনিউ ফর এন্টারপ্রেনারশিপ, প্রচুর কাজ করার সুযোগ আছে, যেটা আমি চাচ্ছিলাম। তো আমরা ওখানে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। আমার একটা টিম ছিল, ভেরি এনার্জেটিক টিম, বিভিন্ন টেলিকম থেকে এসছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এসছে। তো আমরা গাংহো নামে একটা প্রজেক্ট নিলাম। আমরা অল্প সময়ে অনেকগুলো কাস্টমারকে অনবোর্ড করতে পেরেছি, কর্পোরেট কাস্টমারদেরকে, উইথ ডিফারেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস। কর্পোরেটে টেলিকমে কাজ করতেছিলাম, কর্পোরেট সেলসে। একটা পর্যায়ে আমার মনে হলো যে আই হ্যাভ বেটার অপরচুনিটি ডু। তখন আমার কাছে একটা অপরচুনিটি আসলো অটোমোটিভ থেকে, রহিম আফরোজে, আচ্ছা, ব্যাক ইন 2009। তো প্রায় 3.5 বছর টেলিকমে কাজ করে আমি চলে গেলাম অটোমোটিভে কাজ করলাম। ওখানে টোটালি আমি ছিলাম রিটেলের চার্জে, হেড অফ কর্পোরেট অ্যান্ড রিটেল বিজনেস। তো আমার কাজ ছিল মেইনলি এক্সপানশন অফ দ্য বিজনেস। খুব ছোট পরিসরে ছিল, সেটাকে অনেক বড় করেছি আমরা। ওখানে আমি কাজ করেছি প্রায় 3.5 থেকে 4 বছরের মতো। তারপরে আমি সুইচ করলাম টোটালি আরেকটা ডিফারেন্ট ফিল্ডে, দ্যাট ইজ ট্যুরিজম। আমি একটা মালয়েশিয়ান কোম্পানির কান্ট্রি ডাইরেক্টর হিসেবে জয়েন করলাম। বাট ওই কোম্পানিটা ওই সময় বেশ 2013-এর দিকে কিছু পলিটিক্যাল টার্মোয়েল ছিল, এবং আমাদের যে চেয়ারম্যান এসেছিলেন উনি এটা ঝামেলায় পড়ে গেলেন, এবং উনি সেম ডে ওনাকে ব্যাক করতে হয়েছে। আলটিমেটলি কোম্পানিটি বাংলাদেশ থেকে তার অপারেশন উইথড্র করে। তো তারপর আমি কাজ করি শান্তা কোম্পানিতে। শান্তা হোল্ডিংসের একটা কোম্পানি ছিল, ওটার নাম হচ্ছে ওকে মোবাইল ডিভাইস। তো ডিভাইস কোম্পানিতে কাজ করলাম বেশ কিছু সময়। তারপর আমি সুইচ করেছি রিয়েল এস্টেট কোম্পানিতে, বিটিআই, ওইটার আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম। তো ওখানে আমি কাজ করেছি প্রায় 1.5 বছর কাছাকাছি, একটু বেশি হতে পারে। তারপরে তো কোভিড শুরু হলো। কোভিডের সময় আমি ছিলাম এক্সিকিউটিভ ডাইরেক্টর ফর এসবিইউস, নিউ বিজনেস গুলো নিয়ে কাজ করার কথা। তো বেশ কিছু আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, কাজ শুরু হয়েছিল, একটা মোমেন্টামে যাওয়ার পর্যায়ে ছিল। করোনা হওয়াতে সারা পৃথিবী লকডাউন, তো দুনিয়াই বন্ধ হয়ে গেছে। তো তখন রেগুলার বিজনেস গুলাই কি অপারেট করতে পারবে কিনা সেটি একটা বিগ কোয়েশ্চেন মার্ক। সেখানে নিউ ইনিশিয়েটিভ সার্ভাইভ করবে। তো আমি যেহেতু খুব এক্সপেন্সিভ এজ এ এক্সিকিউটিভ ডাইরেক্টর, সো চাকরিটা ছাড়তে হলো। তো তারপরে মাঝখানে এই 1-1.5 বছর আমি একটা কাজ করেছি, সেটা পরে বলবো। আচ্ছা। তো করোনা যখন শেষ হয়ে আসলো তখন আমি শুরু করলাম, আমি এয়ারলাইন্সে গেলাম, ইউএস বাংলা এয়ারলাইন্সের। আমি এডিশনাল ডাইরেক্টর কর্পোরেট এডিশনাল কাস্টমার সার্ভিস ছিলাম। এর সাথে আমাকে অনেকগুলো দায়িত্ব এডিশন দেওয়া হলো, ক্যাটারিং, ট্রান্সপোর্টেশন, ইঞ্জিনিয়ারিং এর কিছু কাজ। তো সব কিছু মিলে এয়ারলাইন্সও কাজ করেছি। তো অল দ্য ওয়ে আমি কর্পোরেটের এক্সপিরিয়েন্স যদি বলেন সেটাই করেছি। এর মাঝখানে এছাড়াও আমি প্রচুর কর্পোরেট ট্রেনিং দিই দেশের, এবং দেশের মধ্যে অনেকগুলো কর্পোরেট ট্রেনিং দিয়েছি। আমার মেইন ফোকাস এরিয়া হচ্ছে এমপ্লয়মেন্ট রিলেটেড। এমপ্লয়মেন্টের সাব ডিভিশন যেগুলো থাকে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, তারপর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ক্যারিয়ার কাউন্সেলিং, কর্পোরেট ট্রেনিং, কর্পোরেট কনসালটেন্সি, স্টার্ট আপ, এগুলো নিয়ে আমি কাজ করি। আচ্ছা। তো অল দ্য ওয়ে এগুলো নিয়ে আছি। বিশাল এক্সপিরিয়েন্স স্যার। স্যার আমরা এবার হচ্ছে ডিরেক্টলি শোতে বা আমাদের কোয়েশ্চেনে ঢুকি। আমাদের দেশে তো অনেক ধরনের সমস্যা, এর মধ্যে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম যেটা, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। দেখা যায় প্রত্যেক বছর প্রায় 10 লাখ প্লাস মানুষ বা স্টুডেন্টরা গ্রাজুয়েশন শেষ করে বের হয়। তো এটার মধ্যে কিন্তু স্যার সাপ্লাই ডিমান্ডের একটা বিশাল গ্যাপ ক্রিয়েট হয়। তো অ্যাজ আ এডুকেটর, ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট, এমপ্লয়মেন্ট স্পেশালিস্ট, স্যার আপনার এটার ব্যাপারে প্রতিক্রিয়া কি? প্রথম প্রতিক্রিয়া হচ্ছে আপনার এই সমস্যাটা কথাটাতেই আমার সমস্যা। জি, এটা তো সমস্যা না, এটা সম্ভাবনা। আচ্ছা। আমরা সম্ভাবনাটাকে সমস্যায় নিয়ে গিয়েছি। সমস্যাটাকে কেন আমরা তৈরি করলাম, রাইট। তো এটা সম্ভাবনা। আপনি আগে দেখেন, সিঙ্গাপুর একটা কান্ট্রি যদি আমি বলি, এটা আমার কোথায় কোথায় সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে দিতে, খুবই প্রচলিত। সিঙ্গাপুর এমন একটা দেশ যেই দেশটা স্বাধীনতা চায় নাই, তাকে জোর করে স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই নাই? জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন ওই যে লিকান, সে দেখলো যে আমাকে জোর করে, এবং সে পার্লামেন্টে কে দিচ্ছিল যে আমি স্বাধীনতা চাই, তোমরা আমাকে জোর করে স্বাধীনতা দিচ্ছ কেন?
কেন মালয়েশিয়া থেকে বের করে দিল? কারণ এটা একটা জেলে পল্লী ছিল, দস্যু এলাকা ছিল, মানে খুন খারাপি নিত্য নৈমিত্তিক ব্যাপার। জি, সেই সিঙ্গাপুরকে নিয়ে এখন আমরা গর্ব করি, আমরা এখন সিঙ্গাপুরে বেড়াতে চাই, রাইট, তাই না? জি। কোথাকার সিঙ্গাপুর আছে, কোথায় হয়ে গেল? ড্রিম কান্ট্রি এখন সবাই। ড্রিম কান্ট্রি। জি, সিঙ্গাপুরের সাইজ কত জানেন? বাংলাদেশের 200 ভাগের 1 ভাগ। রাইট। 200 ভাগের 1 ভাগ। আমি প্রথম সিঙ্গাপুর গিয়েছি 2009-এ। আমি সেদিনই গিয়ে বুঝেছি যে সিঙ্গাপুর কেন উন্নত করবে। হুম, আমরা সাধারণত ঘুরতে যাই, ওই যে মেরিনা বে, সন্তোসা, এগুলো ঘুরি। আমার আবার কিছু পিকুলিয়ারিটি আছে। আমি ঘুরতে যাই মিউজিয়াম, আমি আচ্ছা। ঘুরতে যাই ওদের ডেভেলপমেন্ট এরিয়াস গুলো, টু নো দ্য কালচার। টু নো দ্য কালচার, নো দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট অবভিয়াসলি। রাইট, আমি ওদের একটা মিউজিয়াম গিয়েছিলাম, আমার যতটুকু মনে আছে, আমি ক্লিয়ার বলতে পারবো না, সম্ভবত সিঙ্গাপুর ডেভেলপমেন্ট সেন্টারের একটা মিউজিয়াম। হুম, ওরা, আমি গিয়েছি 2009-এ, ওরা 2025-এ সিঙ্গাপুরকে কিভাবে সাজাবে হুম। তার একটা ডেমো রেডি করেছে। হুম, একটা বিরাট প্যাভিলিয়নের মধ্যে ওদের সিটিটা কিভাবে হবে, কোথায় ইকোনমিক জোন হবে, কোথায় কমার্শিয়াল জোন হবে, হুম। কোথায় রেসিডেন্সি হবে। হুম। এবং তখন তারা প্ল্যান করেছে যে 15 বছর পরে যেই জায়গায় মানুষ থাকে হুম। সেখানেই তার এমপ্লয়মেন্ট হতে হবে, যাতে কমিউট কম করতে হয়। আচ্ছা, কারণ কমিউট করতে গেলে ট্রান্সপোর্টেশন বেশি লাগবে, জি, ট্রান্সপোর্টেশন বেশি লাগবে, মানে জায়গা বেশি লাগবে। বেশি লাগবে। তা আপনি যদি চিন্তা করেন যে আপনি এখানেই থাকেন, আপনার বাচ্চার স্কুল এখানে, আপনার কাজও এখানে, তাহলে আপনার কমিউটিং কিন্তু ওয়াকিং ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তা আপনার কিন্তু ট্রান্সপোর্টেশনের ডিপেন্ডেন্সি কমে গেল। জি। তো সিঙ্গাপুর আসলে আপনার খুবই কম জায়গার একটা দেশ। তো সিঙ্গাপুর করতে পেরেছে, আমরা পারি নাই কেন? বিকজ অফ প্ল্যানিং। রাইট। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটা? চায়না, আই গেস। সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটা? ব্রাজিল। ঘনবসতি, এটা সিটির কথা বলবেন। বাংলাদেশ, বাংলাদেশ। ব্রাজিলে আমি গিয়েছি, আপনি সাও পাওলো বা রিওতে আমি গেছি, ওইখানে প্রচুর জনসংখ্যা, কিন্তু এটা সিটি। আচ্ছা, দেশ হিসেবে কোনটা? আপনি যদি ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ। বলেন, বাংলাদেশ। আচ্ছা, আপনি চিন্তা করেন 1,55,000 বা 1,60,000, 47,000। 1,47,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে আমরা অলমোস্ট প্রায় 18 কোটি মানুষ বসবাস করছি। এখন তো আর বেশি যতটুকু। এখন বাড়ছে, জি, and স্যার। it's counting. প্রতিনিয়তই বাড়ছে। আমি যেহেতু বিভিন্ন নিউজ পেপারে লেখালেখি জি, স্যার। করি, তো আমি একটা লিখতে গিয়ে রিসার্চ করে দেখলাম ঢাকা শহরের এখন পপুলেশন হচ্ছে অলমোস্ট 2 কোটি ঢাকায়, জাস্ট। ঢাকা সিটিতে, এবং 2030 সাল নাগাদ এটা 3 কোটি ক্রস করতে যাচ্ছে। আপনি যদি চিন্তা করেন যে 3 কোটি পপুলেশন ঢাকার এতটুকু জায়গার মধ্যে কেন হচ্ছে? ওভার পপুলেটেড। হুম। তার মানে আমাদের প্ল্যানিং এর সময় আমরা মেট্রো রেল করছি, এক্সপ্রেস ওয়ে করছি, তার মানে কি আমি কিন্তু আরো ইনভাইট করছি সারা দেশের মানুষকে, তুমি ঢাকায় আসো। হুম। এটা কি উল্টা হওয়া উচিত ছিল না, ঢাকার মানুষকে ঢাকা বাইরে পাঠানো? রাইট, রাইট। এটা কনসিকুয়েন্সটা কি দাঁড়াবে? আপনি ধরেন আজকে থেকে আমি যদি একটু ব্যাকে যাই, 1960 সালে যখন ঢাকার হুম। ডেভেলপমেন্ট ডিআইটি হলো, ঢাকা জি। ইমপ্রুভমেন্ট ট্রাস্ট হলো, যেটা এখন রাজুক, তখন ঢাকা শহরে পপুলেশন ছিল অ্যারাউন্ড ধরেন 15 থেকে 20 লাখ তো ঢাকা শহরে। তখন তারা ঢাকা শহরকে মেগা প্ল্যান করলো যে হুম। 60 লক্ষ জনসংখ্যাকে তারা অ্যাকোমোডেট করবে কিভাবে। আপনি দেখবেন তখনকার সময় কিন্তু গুলশান, ধানমন্ডি, গুলশান, বনানী এগুলো হচ্ছে। হুম। এবং তখনকার সময় কিন্তু জমির পরিমাণ ছিল 1 বিঘা, এক একটা প্লট 1 বিঘা। তারপরে কিন্তু উত্তরের দিকে যদি যান, আপনি দেখবেন কিন্তু এটা কমে কমে 10 কাঠা, গুলশানে ছিল 10 কাঠা, হুম। ধানমন্ডি ছিল 1 বিঘা, কমতে কমতে কিন্তু 5 কাঠা চলে গেছে, এখন 3 কাঠা হয়ে গেছে। জি। তার মানে কি, আপনি ওই একটা জমিতে একটা দোতলা বাড়ি হবে, একটা ফ্যামিলি থাকবে, সব মিলিয়ে দেন 10 জন পরিবার। আপনি এখন কি করছেন, ওই 5 কাঠা জায়গায় 8 তলা বিল্ডিং করছেন, প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট। হুম। তার মানে কি দাঁড়ালো, 60টা ইউনিটে মানুষ, যদি আমি যদি G+7 বলি, হুম। তাহলে আপনি 7 দুগুণ 14টা ফ্ল্যাট। প্রতিটা ফ্ল্যাটে যদি অ্যাভারেজে আমি 5 জন করে মানুষ ধরি, হুম। কয়শো মানুষ? একটা প্লটে 5 কাঠা জায়গা, আগে ছিল, এখনো আছে। হুম। এখন ধরেন 14টা ফ্ল্যাটে প্রত্যেকটা যদি 2টা করে ওয়াশরুম হয়, হুম। 28টা ওয়াশরুম। 28টা ওয়াশরুম। এবং 28টা ওয়াশরুমের যে ওয়াটার রিকোয়ারমেন্ট হুম। এবং এই যে ওয়েস্টেজ রাইট। কোথায় যাবে? ওই প্ল্যানিং তো নাই। তো প্ল্যানিং তো নাই। হুম। এবং এইভাবে কিন্তু নগরায়ন হচ্ছে। এখন নগরে মানুষ আসছে কেন? কারণ আমাদের গ্রামে কর্মসংস্থান হচ্ছে না। রাইট। তো আপনি আমাদের যেটা বললাম যে সম্ভাবনা বা সম্পদ, বাংলাদেশে 18 কোটি মানুষ হচ্ছে জনসংখ্যা। হুম। জনসম্পদ কি? কারণ না, জনসম্পদ জনসম্পদ তখনই হবে আপনি তাকে যখন রিসোর্সে কনভার্ট করবেন। রাইট। আমরা করি নাই, হুম। আমাদের প্ল্যানিংটা নেই। এবং প্ল্যানিংটা নাই কেন? কারণ আমাদের টোটাল সিস্টেমের মধ্যে, এডুকেশন পলিসির মধ্যে সেটা নাই। হুম। হুম। এখন আপনি বলতে পারেন যে ঢাকা শহরে এত ক্রাইম হচ্ছে, আমাদের বাংলাদেশে ক্রাইম রেট খুবই কম। আমি একদম প্রমাণ করে দেখিয়েছি
নিউ ইয়র্ক সিটিতে, পৃথিবীর মোস্ট ডেভেলপ কান্ট্রি একটা সিটিতে হুম। পার মিনিট বা পার আওয়ার যে ক্রাইম হয় হুম। সেই তুলনায় বাংলাদেশে ক্রাইমই হয় না। এত পপুলার একটা সিটিতে সেই ক্রাইম হয় না। তার মানে আমরা কিন্তু অপরাধ প্রবণ না। হুম। যে অপরাধগুলো আমরা করছি বা যে পার্সেন্টেজ হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে ফ্রাস্ট্রেশনটা আপনি কি পাবেন যে 80 বছরের ভদ্রলোক রাহাজানি করছে, ছিনতাই করছে, চুরি না, করছে, না, ডাকাতি না, করছে? না। করছে না। ইয়ংরা করছে। এখন তো কিশোর গ্যাং হচ্ছে। রাইট। এখন তো কিশোর গ্যাং হচ্ছে। হুম, কেন হচ্ছে? হুম। ফ্রাস্ট্রেশন। আপনি পড়ালেখা করছেন, পাস করছেন, চাকরি নাই, কর্ম নাই। হুম। আপনার মধ্যে হতাশা, আপনি ড্রাগস এডিক্টেড হয়ে যাচ্ছেন। হুম। আপনি বিভিন্ন ধরনের সামাজিক গোলযোগ তৈরি করছেন। হুম। এগুলো কনসিকুয়েন্স তো আসবেই। কারণ আপনার টোটাল সিস্টেমটাই ডেভেলপ করা হয়নি সেভাবে। হুম। এটার এখন আমরা সাইড এফেক্টটা পাচ্ছি। হুম। তো আপনার যেটা বলেছিলেন যে সমস্যা, আসলে সমস্যা না, সম্ভাবনা। আমরা সম্ভাবনাটা কাজে লাগাতে পারি নাই, সেটা হচ্ছে সমস্যা। বাট জনসংখ্যার সমস্যা না। স্যার এখানে মানে স্টুডেন্টের মেন্টালিটিটা কেমন হওয়া উচিত, বা তারা এই ভিড়ের মধ্যে কিভাবে স্ট্যান্ড আউট করবে? আপনি তো আউটকাম নিয়ে কথা বলছেন, জি। ইনপুট কি দিচ্ছেন? হুম। আমি যেটা সবচেয়ে বেশি নিয়ে রিসার্চ করি বা লেখালেখি করি যে আমাদের আসলে আমাদের মনে হয় আগে এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলা উচিত। জি। আপনি আপনি একটা মানুষকে যখন গড়ে তুলবেন, জি। তার মধ্যে আপনি কি কি কোয়ালিটি দেখতে চান? প্রথমত আসে ম্যানারিজম বা এটিকেট, এগুলো তো বেসিক্যালি আসা উচিত। এক্স্যাক্টলি। আপনি দেখেন ফার্স্ট থিং হচ্ছে আপনি তাকে কিছু মোরাল এডুকেশন দিবেন রাইট। এবং বেসিক লাইফ স্কিল দিবেন। হুম। আমাদের একটা দেশের বাচ্চা, সেটা শহরের হোক বা গ্রামে হোক, জি। সে জানে না যে যেখানে সেখানে থুতু ফেলা যায় না। হুম। সে জানে না যে রাস্তাটা কিভাবে ক্রস করতে হয়। সে জানে না যে রাস্তার মাঝখান দিয়ে আমি দৌড় না দিয়ে আমি ওভারব্রিজটা ক্রস করি। হুম। ওকে কেউ শিখায় নাই। আমি এখন গালি দিচ্ছি, কিন্তু আমি তো শিখাইনি। দায়ী তো আমি। হ্যাঁ। বাচ্চাটা তো দায়ী না। কারণ আমি তাকে শিখাই নাই। হুম। আচ্ছা, যে শিখাবে সে কি জানে? না। না। আমাদের দেশের প্রাইমারি স্কুলের টিচার যারা আছেন, যারা বেসিক এডুকেশন দেন, হুম। তারা কি জানেন যে আসলে ম্যানার্স গুলো কি না। বা সিভিক এটিকেটস গুলো কি? ওনাদেরকে কেউ শিখাইছে? না। তার মানে আমাদের টোটাল সিস্টেমটার মধ্যে সমস্যা। আচ্ছা, Right. এখন আপনি আসুন। আমাদের দেশের আপনি একটা জিনিস খেয়াল করেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন যে প্রায়ই রাস্তার পাশে রিক্সা দাঁড়া করিয়ে যে রিক্সা চালক, সে কোন দেওয়ালের পাশে করছে, হুম। বসে করছে, হুম। দাঁড়িয়ে কিন্তু করছে না। হুম। আমরা শহরের লোকজন দাঁড়িয়ে করে, কিন্তু রিক্সাওয়ালাটা কিন্তু গ্রাম থেকে এসছে, সে কিন্তু দাঁড়িয়ে করে না, সে বসে করছে। এটা তাকে কে শিখাইছে? ওকে শিখাইছে ওর মক্তব। ওর মক্তব বা একদম মসজিদ ভিত্তিক যে পাঠশালা বা মন্দির ভিত্তিক যে পাঠশালা ছিল, ওইখানে কিন্তু এই বেসিক এডুকেশন গুলো শিখিয়েছে। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউশন। এই সোশ্যাল ইনস্টিটিউশনটা আমরা আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছি। এখন আমরা শহরে যেটা করেছি, গার্ডেন্স বা প্রি স্কুলস, রাইট। এটা তো খুব এলিট সোসাইটির জন্য। কিন্তু আপনার এলিট সোসাইটির যে পার্সেন্টেজ, টোটাল পপুলেশন তো 1% হবে না। রাইট। 0 দিয়ে একটা দশমিক দিয়ে তারপর একটা পার্সেন্টেজ করলে সেটা এলিট সোসাইটি। খুবই কম। এবং ওই এলিট সোসাইটিটা তৈরি করছেন যেভাবে, ওরা কিন্তু আলটিমেটলি দেশেও থাকে না, রাইট। তাই না? আপনার জনসংখ্যার বিশাল অংশ, 99% বেশি, তারা কিন্তু ওই বেসিক এডুকেশনটাই পাচ্ছে না, মোরাল এডুকেশনটাই পাচ্ছে না। এখন সলিউশনটা কি? সলিউশন হচ্ছে গভর্নমেন্টকে এই প্রি স্কুল, আমরা তো এখন অনানুষ্ঠানিক ইনফর্মাল এডুকেশন একটা ডিপার্টমেন্ট আছে, প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্ট আছে, মিনিস্ট্রি আছে, ডিভিশনস আছে। আমার মনে হয় এইটাতে সবচেয়ে বেশি ফোকাস করা উচিত, যেটা হচ্ছে প্রি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এবং সেটা হওয়া উচিত আমাদের যে প্রত্যেকটা মসজিদে যে মক্তব ভিত্তিক ছিল, সেটাকে একটা স্ট্রাকচার সিস্টেমে আনা, কারিকুলাম তৈরি করা, এবং সেখানে অবশ্যই 2 বছরের কারিকুলাম হবে। এবং প্রি স্কুলগুলোকে সেই কারিকুলামকে ফলো করতে হবে, সেটা শহরের প্রি স্কুলকে করতে হবে। আপনি দেখেন শহরে একটা বাচ্চাকে আমরা প্লে গ্রুপ, নার্সারি, KG1, KG2 4 বছর পড়াই। পৃথিবীর সবচেয়ে বেটার এডুকেশন সিস্টেম বলা হয় ফিনল্যান্ডে। ওরা কোনো বাচ্চাকে ক্লাস 6 এর আগে মানে 4 বছরের আগে স্কুলেই দেয় না। আচ্ছা। আর আমাদের দেশে প্রি ক্যাডেট গুলোকে 3 হওয়ার আগে ভর্তি করতে হয়। তার মানে কি, একটা বাচ্চার মেন্টাল যে ব্রেইন ডেভেলপমেন্ট হওয়ার আগে তাকে আপনি স্কুলে একটা ডিসিপ্লিন স্ট্রাকচার আনার চেষ্টা করছেন, সেটা প্লে গ্রুপ বলেন আর যাই বলেন। একটা বাচ্চাকে আপনি ঘুম থেকে ছোটবেলায় একদম আনারি অবস্থায় টেনে হিসছে স্কুলে নিয়ে যাচ্ছেন, ওর কি ব্রেনের উপর ইম্প্যাক্ট করছে না? অবশ্যই। সেই বাচ্চা যখন 4 বছরে যাচ্ছে, তখন কিন্তু সমস্যাটা হচ্ছে না। কারণ বয়সের একটা ম্যাচুরিটি তো আছে, ফিজিক্যাল একটা ডেভেলপমেন্টের একটা ব্যাপার আছে। তো 4 বছরের আগে কোনো বাচ্চাকে আপনি স্কুলে দিতে পারবেন না। তো ওই যে মক্তবের কথা বললাম, সে 4 বছর যখন হলো,
সে গিয়ে ভর্তি হলো মক্তবে, ধরেন একটা শিশু ক্লাস, হুম। ওখানে সে খেলাধুলা করবে, যারা ওস্তাদ থাকবেন বা যারা পণ্ডিত থাকবেন তাদের সাথে খেলাধুবে, কিছু বেসিক অক্ষর জ্ঞান হবে এবং ম্যানার্স গুলো শিখবে। যে বাচ্চাকে আপনি ছোটবেলা শিখিয়ে দিবেন এটা করা ঠিক, এটা ঠিক না, এখানে থুতু ফেলা যাবে না, হুম। এখানে চিৎকার করে কথা বলা যাবে না, একটা আস্তে কথা বলতে হবে। আপনি দেখবেন গ্রামের মানুষরা বা বস্তিতে যারা থাকেন অনেক চিৎকার করে কথা বলে। অলওয়েজ, ইভেন ফোনে কথা বললেও। হ্যাঁ, কারণ দেন হ্যাবিচুয়েটেড, হ্যাঁ, তারা চিৎকার করে কথা বলাটা হ্যাবিচুয়েটেড। রাইট। এতে যে ওরা নিজের কানের ক্ষতি করছেন কিন্তু উনি বুঝতে পারছেন না। আমরা অযথাই কিন্তু হর্ন দেই, বিকজ উই আর হ্যাবিচুয়েটেড, রাইট। আমরা অভ্যাস হয়ে গেছে। আপনি বাইরের দেশে কোনো হর্ন পাবেন না, না। কেন হবে? এগুলো হ্যাবিটের ব্যাপার। জাপানে ওরা ক্লাস 5 পর্যন্ত কোন পরীক্ষা তো নাই, ওরা 5 পর্যন্ত খালি বেসিক ম্যানার্স এটিকেটস শেখায়। জাপানের এডুকেশন সিস্টেম সম্পর্কে যেহেতু আমি কিছু পড়াশোনা করেছি, আমার যারা বন্ধু বান্ধব জাপানে থাকেন ওদের সাথে কথা বলেছি, ওরা বললো প্রি স্কুলগুলোতে বা স্কুলগুলোতে একটা জিনিস বাচ্চাদের শেখানো হয়, একটা জিনিস খুব ভালো করে, তোমার কারণে অন্যের জন্য কোনো প্রবলেম না হয়, রাইট। ক্ষতি তো পরের কথা, অসুবিধা না হয়। আপনি যখন চিন্তা, আপনার মনস্তত্ত্বে ঢুকে যাবে যে আমার মাধ্যমে যখন কারো অসুবিধা না হয়, আপনি জোরে কথা বলবেন না, আপনি কারো হক মেরে দিবেন না, আপনি কারো সম্পদ গ্রাস করতে যাবেন না, খুন রাহাজানি এগুলো তো অনেক পরের কথা, পরের বিষয়। আমি একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার ভাই বিমানের পাইলট, সে প্রায় জাপানে ফ্লাইট নিয়ে যেত। তো কোনো একটা কারণে তার একটা কিছু হারিয়ে গেছে, সে থানায় গিয়েছে, একটা জিডি করতে হয় এই জন্য। গিয়ে দেখে থানায় একটা দুজন লোক বসে আছে, পুলিশ আর একটা ছবি। তো গিয়ে বললো যে ভাই এই ছবিটা পুরান হয়ে গেছে, ইনি কে? দাগিয়ে আসামি, আমাদের দেশে যা হয় আর কি। বললো না, অনেক আগে সে একবার চুরি করেছিল, এরপর তো আমাদের এখানে কোনো ক্রাইম রেট নাই, তো মাঝে মাঝে ওকে বলা হয় তুমি এসে একটু দেখা করে যেও। সে কিন্তু এখন মুক্ত জীবনী করছে, ওর শাস্তি শেষ হয়ে গেছে, মুক্ত জীবনী সে আছে। তো মাঝে মাঝে সে বলে দেওয়া হয়, সে এসে হাজিরা দিয়ে যায়। তো ও ছবি রেখে রাখা লাগছে, আর কোনো কাজ নেই আমাদের এখানে, কোনো ক্রাইম হয়নি আর। তো বুঝেন জাপানের অবস্থা। তো এই জাপানিজ ক্রাইম নাই যেটা বলছে, জাপানিজ ছিল পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট নটোরিয়াস নেশন। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগের হিস্ট্রিগুলো পড়বেন, তাহলে বুঝতে পারবেন জাপানি কালচার এবং জাপানি পপুলেশন কি ছিল। তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই দুটো বোমা পড়া পরে নাগাসাকি হিরোশিমাতে তারা বুঝতে পেরেছে যে আমাদের কোথায় হাত দিতে হবে, মনস্তত্ত্বে, এডুকেশন সিস্টেমে। তারা টোটাল এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করে ফেলেছে যে আমাদেরকে এমন একটা জাতি হতে হবে যে আমার মাধ্যমে যেন অন্যের কারো ক্ষতি না হয়। সেই জাপানকে আমরা এখন দেখতে পাচ্ছি না। আজকে আপনি যে জাপানকে দেখছেন, আজকে থেকে 60 বছর আগে জাপান সেটা ছিল না। এখন আসলে আমাদের দেশে আপনি যদি আপনার বাচ্চাটাকে, আমাদের দিকে কোরআনে হাফেজ কিন্তু বাচ্চারা খুব ভালো হয়, কারণ ছোট বয়সে বাচ্চাদের ব্রেন একদম শার্প থাকে, ওদেরকে আপনি যা শেখাবেন তাই শিখবে, এবং এই জন্য তারা খুব ফাস্ট কোরআন মুখস্থ করতে পারে, হাফেজ হতে পারে। তো আপনি তাকে যে ভ্যালুসটা শিখিয়ে দেবো, যে আমি রিক্সাওয়ালার কথা বললাম, যে রিক্সা চালকের কথা বললাম, রাস্তায় দাঁড়িয়ে ও ভ্যালুসটা কিন্তু শিখে গিয়েছিল, এটা করা যায় না, আমাকে বসে করতে হবে। তো আপনি এরকম যে প্রত্যেক দিন শিখিয়ে দেন একদম প্রি স্কুলে 1 বছরে বা 2 বছরে, ও কিন্তু বুঝে যাচ্ছে যে আমার কোনটা হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। এবং এই প্রি স্কুল খেলে এগুলোই শেখানো হবে, ওর কোনো পড়াশোনার চাপ নেই। আপনি অক্ষর জ্ঞান দেন, আপনার 1 2 3 শিখান, আরবি আলিফ বাতাসে শিখান, কিন্তু পড়াশোনাকে চাপ দেওয়া যাবে না। আপনি ম্যানার্স শিখান, এবং 2 বছর পর এই ম্যানার্সের উপর একটা পরীক্ষা নিবেন। ওই পরীক্ষাটা জন্য শিক্ষকের লাইসেন্স যেটা হবে, যেটা নবায়ন হবে, যে কোনো বাচ্চাকে র্যান্ডম দেখে বলবে বাবা তুমি এটা বলো তো কিভাবে করবো, থুতে ফেলবো কোথায়, ও যদি পাশ করতে টিচার পাশ করবে। তার মানে টিচারও তখন গরজ থাকবে যে বাচ্চাকে মার্ক দেওয়া না, বাচ্চাদের ম্যানার্স শেখান। তো বাচ্চা 4-5 বছর, এই 2টি বছর সে প্রি স্কুলে পড়বে এবং একটা সনদ পাবে, এবং সেটা অবশ্যই অবৈতনিক হতে হবে, গভর্নমেন্ট স্পন্সর্ড, অ্যান্ড টিচারদেরকে ভালো সম্মান দিতে হবে এবং তাদেরকে ন্যূনতম একজন 2য় শ্রেণী কর্মকর্তার মর্যাদা দিতে হবে। আপনি শিক্ষকের মর্যাদা না দেন, আপনি একটা, আমাদের দেশের আমি যতটুকু জেনেছিলাম বা পড়েছি, আমি এখন তো চেঞ্জ হয়েছে, আমাদের দেশে একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের শ্রেণী হচ্ছে 3য় শ্রেণীর কর্মকর্তা। এখন বোধহয় চেঞ্জ হয়েছে, আমি ঠিক জানি না, আমি কয়েকদিন আগেও দেখেছিলাম, এটাই আছে স্যার, এখন 3য় শ্রেণী আছে। তার মানে আপনি একজন অফিসের যে ড্রাইভার, উনিও 3য় শ্রেণীর, 4র্থ শ্রেণী হচ্ছে ক্লিনার, পিওনেরা, ড্রাইভার হচ্ছে 3য় শ্রেণী। আপনি একজন ড্রাইভার, একজন কনস্টেবল, একজন সৈনিক আর একজন শিক্ষক,
আপনি একই মানদণ্ডে রেখেছেন, পে স্কেল সেম। আপনি ওই তৃতীয় শ্রেণীর কাছ থেকে আপনি কিভাবে প্রথম শ্রেণীর একজন নাগরিক বানাবেন? রাইট, ভেরি লজিক্যাল। তো আপনি প্রি স্কুল যেটা বলছি, মক্তব বা মাদ্রাসা, মক্তব বা পাঠশালা যেটা বলছি, ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক, এতে সুবিধাটা হবে কি, আপনি কিন্তু রিলিজিয়াস ভ্যালুসগুলো শিখিয়ে দিতে পারছেন। আপনি যদি হিন্দু ধর্মের হন, আপনি আপনি মন্দির থেকে পাচ্ছেন। আপনি মুসলমান হলে আপনি মসজিদ থেকে পাচ্ছেন, খ্রিস্টান হলে চার্চ থেকে পাচ্ছেন, বৌদ্ধ হলে আপনি আপনাদের যে মঠ আছে ওখান থেকে পাচ্ছেন। তো আপনি কি সোশ্যাল ভ্যালুস, রিলিজিয়াস এটিকেটস, এথিক্স, মরালস তখনই পেয়ে যাচ্ছেন, রাইট? কিন্তু আমরা কি শেখাচ্ছি? আমাদের ছোটবেলার স্মৃতি রোমন্থন করলে আমরা কি দেখি যে আমি গ্রামে, আমরা যখন ছিলাম তখন পাড়ার অমুকের বাসায় আম গাছ ছিল, আমরা কি আম চুরি করতাম। আপনি কি ভ্যালু শেখাচ্ছেন? আম চুরি করাটা। এটা কি আপনি ভ্যালুস? এটা কি স্মৃতি রোমন্থন করছেন? আপনি ভ্যালু শেখাচ্ছেন আম চুরি করাটা। এটা কি কোনো এথিক্যাল কাজ হতে পারে? অবশ্যই না। আমি কারো আম পড়ে গেছিল, আমি আমটা কি ওনাকে দিয়ে এসছি, এই এথিক্সটা শেখানো উচিত ছিল না? তার মানে কি শেখালাম? আম চুরি শেখালাম, চুরি করা শেখালাম। আবার আমি আশা করছি আমার জাতিটা খুব মোরাল হবে। শিখালাম, আশা করছি আমার জাতিটা মোরাল হবে। ঠিক হলো? আচ্ছা। এবং স্যার আরেকটা জিনিস দেখা যায়, আমি একটু অ্যাড করি স্যার, দেখা যায় অনেক ক্ষেত্রে দেখবেন মানে আমাদের সোসাইটিতে অনেক বাবা মায়েরা সন্তানের সামনেই হয়তো অন্যকে গালি দিচ্ছে, এবং তারা আশা করে যে তাদের সন্তানটা কখনো কাউকে গালি দিবে। আপনি আপনার বাবা মাকে সন্তানের সামনেই ছোট করছেন, রাইট, ওনাদের টেক কেয়ার করছেন না। আবার আপনি আশা করছেন আপনার বৃদ্ধ হলে আপনার ওই সন্তানই আপনাকে টেক কেয়ার করবে। আবার অনেক ক্ষেত্রে স্যার আরেকটা, আমাদের বেসিক্যালি আমাদের সোসাইটিতে যারা বাবারা আছেন, পুরুষ মানুষরা, তাদের তো দেখা যায় স্বভাবতই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে মায়েদের প্রতি তাদের যে মানে আচরণ বা সম্মানবোধটা একটু কম, বা দেখা যায় অনেক ক্ষেত্রে সন্তানের সামনেই তাদের মায়েদেরকে, এটা আমি বোধই বলবো, এটা শুধু শুধু হ্যাঁ দুই ক্ষেত্রেও হয়, বাট বাবাদেরটা আমি একটু বেশি দেখেছি। বাবাও আছে, মাদের ক্ষেত্রেও আছে, বোধ ক্ষেত্রেই হয়। তো বাবার সন্তানরা কিন্তু বাবা মাকে রেপ্লিকেট করে। রাইট, বাবা মার কাছে, বাবা যদি মাকে গালি দেয়, সন্তান শিখছে। মা যদি বাবাকে অসম্মান করে কথা বলে, গালিগালাজ করে, সন্তান শিখছে। এবং সেই সন্তানের কাছ থেকে আপনি কিন্তু আশা করতে পারেন না বেটার কিছু, তাই না? তো এডুকেশন সিস্টেমে আমরা ফেরত যাই। তো প্রি স্কুল যখন হয়ে গেল 2 বছরের, একটা সনদ পেল, এবং সেটা কিন্তু সনদটা হবে তার বেসিকের, মানে আপনি এখন, এর আগেও কিন্তু একটা ইনস্টিটিউশন আছে, সেটা হচ্ছে পারিবারিক ইনস্টিটিউশন। এখন আপনি পটি করবেন কিভাবে, এই এটিকেটটা কিন্তু শেখাতে হবে বাড়ি থেকে, এটা কিন্তু স্কুলে গিয়ে শেখাবে না। এই কাজগুলো কিন্তু বাবা মারও, প্যারেন্টও কিছু তো দায়িত্ব আছে না। বাবা মা জন্ম দিলে তো শেষ হয়ে গেল, তার তো কিছু কাজ আছে। তো ওই কাজগুলো কিন্তু আপনি উন্নত বিষয়ে দেখে যে বাপ মা ঠিক মতো খাওয়াচ্ছে কিনা, বাপ মা ঠিক মতো এই ম্যানার্সগুলো শেখাচ্ছে কিনা। তো এই জিনিসগুলো আমাদেরকে প্যারেন্টাল এডুকেশন করার একটা ব্যাপার আছে, যেটা তো আমাদের একদম প্রান্তিক জনগোষ্ঠী একেবারেই নাই। ও নিজেই জানে না ও কি সেভাবে। নেপোলিয়ন বলেছিলেন না, একটা শিক্ষিত মা দেব, একটা শিক্ষিত জাতি দিব। এই কারণে যে আপনি যদি শিক্ষিত মা দেন, শিক্ষিত মানে কি পড়ালেখা করে পিএইচডি করেছে, মাস্টার্স করেছে, অনার্স করেছে, সেটা না। অল এডুকেশন কিন্তু অনেক হলিস্টিক বড় ব্যাপার, হলিস্টিক ম্যাটার। হ্যাঁ, আপনার এখানে মরালস আসবে, নলেজ আসবে, অনেক কিছু চলে আসে। তো আপনার যখন প্রি এডুকেশন শেষ হয়ে গেল, তারপরে আসবে প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশনটা আমাদের এখন 5 বছর আছে, বিগত সরকার 8 বছর করেছিল। এটাই দরকার। ভারতে 8 বছর, ক্লাস 8 পর্যন্ত। কারণ আপনি ক্লাস 5-এ যখন একটা বাচ্চাকে ছেড়ে দিচ্ছেন, আমাদের দেশে কিন্তু ক্লাস 5-এই ড্রপ আউট রেট অনেক হাই। সেখানে আপনি যদি আশা করেন যে পুরো জাতিটিকে, আমরা কিন্তু 53 বছরেই সার্বজনীন উচ্চশিক্ষা, মানে কি বলবো, মাধ্যমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষা করতে পারিনি। আর কত বছরে পারবো জানি না। অ্যাটলিস্ট ক্লাস 8 পর্যন্ত শিক্ষা নিতেই হবে। তো সেটাকে আমাদের করা উচিত ক্লাস 8 পর্যন্ত। এখন যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটা একটু ডেভেলপ করা, কারণ ল্যান্ড অলরেডি আছে, বিল্ডিংগুলো একটু মডিফাই করতে হবে, ক্লাস দরকার 2 শিফট করতে পারে। আচ্ছা, এখানে যেটা শেখানো হবে ক্লাস 5 পর্যন্ত, সেই বেসিক এডুকেশন উইদাউট এনি এক্সাম, জাপানের মতো। আপনি এখন এখানে প্রি স্কুলে যা শিখে আসছে, এখানে কিছু বেসিক এডুকেশন দিবে যেন সে লিখতে পারে, ওর তার নামটা সে লিখতে পারে, ও একটা বাংলা দিলে পড়তে পারে, দরকার পড়লে একটা ইংরেজি পড়তে পারে, একটা রচনা লিখতে পারে। আপনি যে কোনো বিষয় বললে সে একটা প্যারাগ্রাফ লিখে দিতে পারে। আপনি অঙ্ক দিলে যোগ বিয়োগ গুণ ভাগ, বেসিক ক্লাস 5 পর্যন্ত হবে, একদম বেসিক। এর বেশি আপনি তার রেসপেক্ট করাও ঠিক না। আবার ওভারবার্ডেন আপনি দিতে পারবেন না। ক্লাস 6 থেকে যেটা হবে, 6, 7, 8 প্রাইমারি স্কুলিং, যেটাকে আমি প্রাইমারি স্কুলে না বলে বলছি জুনিয়র স্কুলিং। জুনিয়র স্কুলে যেটা হবে, সেখানে আপনি তখন শুরু করবেন
যে আমরা বাংলা, ইংলিশ, সাধারণ বিজ্ঞান, ধর্ম, ভূগোল, পরিবেশ পরিচিতি, এর সাথে বিশেষ করে গ্রামাঞ্চলে অবশ্যই কৃষি একটা সাবজেক্ট থাকতে হবে এবং গৃহস্থ বিজ্ঞানের একটা সাবজেক্ট হবে মেয়েদের জন্য। কেন হবে? আমাদের দেশে কৃষিভিত্তিক দেশ, আপনাদের এত হিউজ এমপ্লয়মেন্ট যদি ক্রিয়েট করতে হয়, আমার কিন্তু কৃষিতে বিনিয়োগ করতে হবে। রাইট। আপনি দেখেন আমাদের কিন্তু যত জনসংখ্যা বাড়বে এবং খাদ্যের উপর চাপ বাড়বে, এবং অলরেডি কিন্তু আমরা খাদ্য আমদানি করছি। জি। এবং দুঃখজনক হচ্ছে, আমি আগে একবার বলেছিলাম যে আমাদের জমি কমছে। যতটুকু জমি, কৃষি জমি, আবাদ জমি আছে, সেটারও কিন্তু 15% অনাবাদি পড়ে আছে, কারণ কেউ কৃষিকাজ করতে চায় না, রাইট। কারণ এটা লাভজনক পেশা না। একটা পর্যায়ে যখন দেখবেন কেউ কৃষি করতে যাচ্ছে না, তাহলে আপনি কোথায় পাবেন আপনার খাবার? তো সিভিয়ার তো আপনার ফুড ক্রাইসিস হবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে বেসিক এডুকেশনে 3 বছর যদি একজন লোক কৃষি নিয়ে পড়ে, ক্লাস 6, 7, 8, সে একজন দক্ষ কৃষক কিন্তু হয়ে যাবে। সে যদি অন্য কোনো পেশাতে নাও যেতে চায়, অ্যাটলিস্ট কৃষি করে কিন্তু জীবন নির্বাহ করতে পারবে। আর আমাদের দেশে বাস্তব বলে, বিশেষ করে গ্রামাঞ্চলে, আমরা কিন্তু বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট চিন্তা করলে, আমরা যতই আন্দোলন করি, যত কিছুই বলি, 18 বছর 15 বছর হওয়ার পরে মেয়েদের বিয়ে হয়ে যায়। এখনো হচ্ছে। এবং এটা নিয়ে আমি কিছু রিসার্চ করেছি। এর কিছু কারণ আছে এবং সেই কারণগুলো এখন পর্যন্ত খণ্ডানো যায়নি। আচ্ছা। এবং কিছু সামাজিক কারণে এটা করা হচ্ছে, এটা আপনি আটকাতে পারছেন না। ধরে নিলাম 18 বছরই হচ্ছে মেয়েটার বিয়ে, ছেলেদের কিন্তু 21। তো 18 বছর পরে মেয়েটা যখন বিয়ে করছে, স্বাভাবিকভাবে মেয়ের তো কিছু ঘরকন্যার কাছে থাকবে, সন্তান লালন পালনের কিছু ব্যাপার আছে। এই বেসিক্সগুলো তার জানা দরকার। এই বেসিক্সগুলো আপনি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত মেয়েদেরকে শিক্ষা দিবেন, বিশেষ করে গ্রামাঞ্চলে। কিন্তু আমি কিন্তু বারবার বলছি একটা কথা, যে আমার 99% মানুষ কিন্তু ওই জনগোষ্ঠী। 1% নিয়ে আমার চিন্তা করলে হবে না, এরা দেশেই থাকবে না। আপনাকে আপনার ফোকাস থাকতে ওখানে। আপনি যখন মেয়েদেরকে আপনি গৃহস্থ বিজ্ঞান বা সাংসারিক কাজগুলো শিক্ষা দিচ্ছেন ক্লাস 8 পর্যন্ত, ছেলেদের কৃষিকাজের শিক্ষা দিচ্ছেন, তখন কিন্তু ও একটা দক্ষতা পাচ্ছে, লাইফ স্কিলস, ফ্যামিলি স্কিলস, এগুলো শিখে হয়ে যাচ্ছে। রাইট। ক্লাস 8 পর্যন্ত বা জুনিয়র স্কুল বলছি আমি, বাধ্যতামূলক এবং অবৈতনিক। যেটা ক্লাস 5 পর্যন্ত আছে, সেটা ক্লাস 8 পর্যন্ত বলছি। মাধ্যমিক আপনি যখন যাবেন, সেটা হবে 4 বছর ভিত্তিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একসাথে। এখন সেখানে গিয়ে আপনি সায়েন্স, আর্টস, কমার্স ভাগ করতে পারেন, যার যেটা ইচ্ছা এবং যার যেটা মেধা আছে। এবং সেখানেও যার জুনিয়রে ন্যূনতম 60 মার্ক পাবে, তাদের খালি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক উঠতে হতে পারবে। আর যারা চাবে যে না আমি এখন ট্রেডে চলে যাবো, তারা পেশায় চলে যেতে পারে, কৃষক হতে পারে, বা আদার্স যে পেশাগুলো আছে যেগুলো আনস্কিল্ড বা সেমাই স্কিল্ড, সেগুলোতে যেতে পারে। 4 বছরে আপনি দক্ষ শ্রমিক তৈরি করবেন। আপনি কিন্তু আগে যে 3 বছর ক্লাস 6 থেকে 8, তখন কিন্তু দক্ষ কৃষক তৈরি করেছেন। এখন আপনি তৈরি করছেন দক্ষ শ্রমিক, অপারেটরস, ড্রাইভার্স, মেশিন মেকানিক্স, টেকনিশিয়ানস, স্কিল পিপল। এরাই আপনার বাইরে যাবে, এরাই আমার দেশে দরকার হবে। আপনি এখন খুঁজেন, আপনি দেখবেন একটা ইলেকট্রিশিয়ানকে বললে সে 2 দিন পরে আসে, কারণ তার এত কাজ সে পারে না। আপনি এখন খুঁজেন রাস্তায়, আপনি প্রচুর বিবি খুঁজে পাবেন, গ্রাজুয়েট খুঁজে পাবেন, যারা কাজ পাচ্ছেন না। এটা অনেক ফেস করি স্যার, ইলেকট্রিশিয়ানের ব্যাপারটা। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সবগুলোতে আপনি এটা ফেস করবেন। আমাদের স্কিল এটা নাই। আচ্ছা, তো আপনি এই 4 বছরে, এবং আলটিমেটলি ডিপ্লোমাও আছে আমাদের। তো এই যে স্কিলড ফোর্স, আমি কিন্তু বলছি না যে টোটাল এডুকেশন সিস্টেমকে আপনি টোটাল রি-ইঞ্জিনিয়ারিং করতে হবে। আপনি জাস্ট রিস্ট্রাকচারিং করবেন, যা আছে এক্সিস্টিং, এটাকে একটু কিন্তু অ্যাডজাস্টমেন্ট করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। টোটাল এডুকেশন সিস্টেমকে বদলে ফেলা সম্ভব না। আর আমাদের কিন্তু এডুকেশন সিস্টেম অনেকগুলো মাধ্যম আছে, ইংরেজি, বাংলা, কারিগরি, আবার বাংলার মধ্যে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, মাদ্রাসার মধ্যে আপনার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ইংলিশ মিডিয়ামের মধ্যে ক্যামব্রিজ, অ্যাডেক্সেল। আপনি যে সবগুলোকে এখন এক করতে চান, সম্ভব না। বরং আপনি কি বাস্তবতা মেনে নিয়ে এটাকে রিস্ট্রাকচারিং করতে হবে এমন হবে, এবং সেটার জন্য কারিকুলামগুলোকে খালি একটু চেঞ্জ করলেই কিন্তু হয়, উইথ এ ভিশন। দেন আপনার যখন যারা কারিগর হচ্ছেন, তারা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পড়ছেন। আর যারা 60% মার্ক পাবেন ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে, তারাই কেবল উচ্চশিক্ষায় যেতে পারবেন। উচ্চশিক্ষা বলতে আমরা আসলে যেটাকে বলি, সলিমুল্লাহ খান একটা কথা বলেন, উচ্চশিক্ষা হচ্ছে উচ্চশিক্ষা আসলে না। কারণ আপনি ডাক্তারি পড়ছেন, এটা কিন্তু কারিগরি শিক্ষা, কথা কিন্তু ঠিক। কারিগরি, ডাক্তারি কিন্তু কারিগরি শিক্ষা, আপনি স্কিল শিখতেছেন। ইঞ্জিনিয়ারিং কারিগরি শিক্ষা, ইভেন আপনি যে ব্যবসা পড়ছেন সেটাও কিন্তু কারিগরি, রাইট, তাই না? তো আপনার এই আন্ডারগ্রেডে যারা যাবেন, তারা বেসিক্যালি হবেন
আমি বলবো যে প্রফেশনালস, হুম। লয়ার্স, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, এন্টারপ্রেনার্স, হুম। এগুলো। এখানে কিন্তু আবার 3টা ভাগ আছে জি। বর্তমান প্রেক্ষাপটে। আমাদের যে কলেজগুলো আছে সেখানে আপনার 3 বছর মেয়াদী ডিগ্রি, হুম। তারপর 4 বছর মেয়াদী অনার্স হুম। ইউনিভার্সিটিগুলোতে আছে, 5 বছর মেয়াদী ডক্টর বা ডেন্টিস্ট বা ইঞ্জিনিয়ারিং, হুম। আর্কিটেকচার এগুলো আছে। তো যেগুলো আছে সেখানে আছে, কিন্তু মানগুলা বাড়াতে হবে। হুম। আর মাস্টার্স, আমি বলবো কেউ যদি বিশেষজ্ঞ না হতে চান তার খামাখা মাস্টার করার কোনো প্রয়োজন নাই। হুম। মাস্টার্স মানে কি, আপনি ওইটা সাবজেক্টে মাস্টার, হুম। আপনি স্পেশালাইজ যদি হতে, যেমন ডাক্তারিতে কি হয়, এফসিপিএস আপনি কখন করেন, যে আপনি ওই সাবজেক্টে স্পেশালাইজেশন করছেন, Specialization. তখন আপনি এফসিপিএস করবেন। রাইট। আর যারা রিসার্চ করতে চান, ভার্সিটিতে পড়াতে চান, তাদের জন্য হচ্ছে আপনার ডক্টরাল বা এমফিল, এই সাবজেক্টগুলো। তো আমাদের দেশে কিন্তু একটা গণ হচ্ছে সবাই মাস্টার্স করে, কেন করে আই ডোন্ট নো। ডাবল মাস্টার্সও করে। ডাবল মাস্টার্স কেন করে আই ডোন্ট নো। হ্যাঁ, আপনি যদি ডাবল মাস্টার করছেন, আপনি স্পেশালাইজেশন করতেছেন, ডাবল কেন 3টাতে করেন স্পেশালাইজেশন, না দ্যাটস ওকে, ইয়া। বাট আপনি একই জিনিসের উপরে মানে করছেন, হুম। এটা আসলে ব্যাড। আপনি প্রাইমারি বা জুনিয়র স্কুল পাস করলে আপনি ওই স্কিল ডেভেলপ করছেন, হুম। আপনি কর্মক্ষেত্রে চলে যাচ্ছেন। রাইট। মাধ্যমিক করলে আপনি স্কিল ডেভেলপ করছেন, কর্মক্ষেত্রে চলে যাচ্ছেন। আর ওইটা আপনি পড়তে চান, উচ্চ মাধ্যমিক করতে কর্মসংস্থায় চলে যাচ্ছেন। ডিপ্লোমা করে আপনি কর্মসংস্থায় চলে যাচ্ছেন। আন্ডারগ্রেড বা অনার্স করে আপনি কর্মসংস্থায় চলে যাচ্ছেন। মাস্টার্স করে কর্মসংস্থায় চলে যাচ্ছেন। ডক্টরেট করে কর্মসংস্থায় যাচ্ছেন। যতটুকু প্রয়োজন ততটুকুই দরকার, হুম। এর বেশি দরকার নেই। হুম। তবে তার আগে আপনাকে এমফেসিস করতে হবে যে আসলে আমার কতটুকু ম্যান পাওয়ার কোন সেক্টরে দরকার, হুম। সেটি নিয়ে আমরা একটা পরের প্রশ্ন আলোচনা করবো। রাইট, রাইট। আচ্ছা স্যার, আমি যে প্রশ্নটা মানে আপনার আলোচনার থ্রুতে আমি এই প্রশ্নটা আমার মাথায় আসলো যে বাংলাদেশে তো স্যার অলমোস্ট 2300 কলেজ আছে, এবং দেখা যায় যে সেই সব কলেজে এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো ধরেন পলিটিক্যাল সায়েন্স বা এরকম কিছু সাবজেক্ট, এগুলো সাবজেক্ট কি এখনকার জেনারেশনে বা এখনকার সোসাইটিতে স্টুডেন্টদের কি কোনো ভ্যালু অ্যাড করে, মানে তাদের এডুকেশনের ক্ষেত্রে? একটা ভ্যালুয়েট করছে যে আমাদের সেটা এত রাজনীতিবিদ দেখতে পাচ্ছে, সবাই তো পলিটিক্যাল সায়েন্স পড়ছেন, ওইটাও তো কোনো কাজে লাগাচ্ছেন। হুম। মানে আদারওয়াইজ আমার মনে হয় না আমাদের দেশে যে পরিমাণে পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট আছে, মানে একটা দেশ হিসেবে যদি কাউন্ট করি, পৃথিবীর অন্য কোনো দেশে এত পলিটিক্যাল সায়েন্টিস্ট নাই। কিন্তু আপনি দেখেন এটার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল নাই। ওনার কোন দক্ষতা কাজে লাগবে? আমাদের যে 2300 কলেজের কথা বলেন, এখানে এমন আপনি একটা সাবজেক্টের কথা বলেন, আরো কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে জীবন ঘনিষ্ঠ না, কর্মমুখী না। কর্মমুখী না। তো আপনি দেখেন আমাদের দেশে কিন্তু বাইরের আমরা বলি কি, আমাদের ইকোনমির 3টা পিলার, হুম। এগ্রিকালচার, রেমিটেন্স এন্ড গার্মেন্টস। গার্মেন্টস, রাইট। কিন্তু আরেকটা বিশাল খাত আছে যেটা আমাদের, যে বললাম যে জনসম্পদকে আপনি কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে আউটসোর্সিং। হুম। আপনি 2300 কলেজকে আপনি কনভার্ট করেন হুম। যে এরা আউটসোর্সার তৈরি করবে, 3 বছরের কোর্সে ওরা এআই শিখবে। হুম। এখন অনেকে বলতেছে যে ভাই প্রাইমারি স্কুলে এআই শেখানো হবে, এগুলো অতিরঞ্জিত চিন্তা ভাবনা। স্যার চায়নায় আপনার 6 বছর থেকে এআই শেখানো শুরু করতেছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি এটা করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওইটার একটা বেসিক আপনি এডুকেশন দিচ্ছেন। হুম। হুম। আপনি এডুকেশন যে স্কিল, আপনি লেভেলগুলো দেখেন, প্রথম হচ্ছে ইনফরমেশন, হুম। আপনি তথ্য পাচ্ছেন, হুম। ওটাকে আপনি কনভার্ট করতেছেন নলেজে, হুম। ওই নলেজটাকে আপনি কনভার্ট করতেছেন স্কিলে, রাইট। তারপর আপনি এর সাথে অ্যামালগেট করছেন এক্সপেরিয়েন্স, হুম। তাহলে কি আপনি একটা দক্ষ কর্মী হচ্ছেন, তাই না? জি। তো আপনি ওই যে 6 যেটা দিচ্ছেন সেটা হয়তো একটা বেসিক বেসিক, level, তাই না? বেসিক লেভেল থেকে। বেসিক লেভেল হচ্ছে। রাইট। কিন্তু আপনি এই যে 2300 কলেজগুলো আছে, এগুলোতে আপনি 2300 কলেজে কিন্তু আমি কিছু কলেজ ভিজিট করেছি, ওখানে প্রায় ধরেন 4-5 হাজার স্টুডেন্ট এনরোলড আছে। ওনাদের যে সিটিং ক্যাপাসিটি, ওনারা কখনো একসাথে 1100 স্টুডেন্টকে বসাতে পারবেন না, বসার জায়গা নাই। কিন্তু স্টুডেন্ট কিন্তু প্রায় ধরেন 3-4 হাজার আছে, ওরা খালি পরীক্ষা দিতে আসে। এই এডুকেশন তো সার্টিফিকেট দেওয়া হচ্ছে, রাইট। এই সনদের ভ্যালু কি? সার্টিফিকেট উইদাউট আপনার স্কিল ইজ মিনিংলেস। রাইট। তো আপনাকে এই যে বললাম 2300 কলেজ যদি আপনি এইগুলো ট্রেনিং গুলো দেন, যে আপনি এআই রিলেটেড বা নেক্সট এই যে আমরা বলছি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা চলে যাচ্ছি, ইনফ্যাক্ট চলে গিয়েছি, হুম। অনেক পেশা কিন্তু অ্যাবসলিউট হয়ে যাবে, আবার নতুন অনেক পেশা সৃষ্টি হবে। সৃষ্টি হবে। ওইটা চিন্তা করে আপনি এখন এই 2300 কলেজকে কাজে লাগান, হুম। যে আমার এই, এবং ওয়ার্ল্ড হয়ে গেছে কোভিড এর পরে বেসিক্যালি আউটসোর্সিং। হুম। আপনি বাংলাদেশে কোনো একটা গ্রামে বসে আছেন, আপনি নিউ ইয়র্ক থেকে কোনো কাজ পাচ্ছেন, রাইট। ডাজন্ট ম্যাটার ওয়্যার ইউ আর, হুম। ম্যাটার হচ্ছে আপনি কাজটা পারেন কিনা, কত দক্ষতার সাথে করতে পারেন, কত কোয়ালিটি দিয়ে কত অল্প সময়ে আপনি কাজটা দিতে পারেন। হুম। এবং আমি অনেক পরিচিত আছে আমার,
যারা গ্রামে বসে কিন্তু আউটসোর্সিং কাজ করছেন, ভালো ইনকাম করছেন, হুম। এবং শুধু নিজে ইনকাম করছেন, অনেকে এমপ্লয়মেন্ট স্কোপও করে দিয়েছে। রাইট। তো এখানে হচ্ছে স্কিলের ব্যাপার। হুম। তো আপনি 2300 কলেজকে কনভার্ট করেন হুম। যে আপনি স্কিল আউটসোর্সে তৈরি করবেন, হুম। বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। গার্মেন্টস তো কিছুই না, হুম। বিলিয়ন বিলিয়ন ডলার আসবে গার্মেন্টসে। তো আমাদের নেট মার্জিন যদি চিন্তা করেন যে আমাদের নেট গেইন কিন্তু খুব কম, হুম। রেমিটেন্সে কিন্তু টোটালটাই আমাদের ইনকাম, রাইট রাইট। কিন্তু গার্মেন্টসে কত 15% ম্যাক্সিমাম ওয়েস্টেই শুধু আমরা পাই, বাকি সবটা ইম্পোর্টেড, হুম 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 তাই না? ভ্যালিডেশন আমাদের খুব কম। হুম 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 আউটসোর্সিং কিন্তু 100% ভ্যালিডেশন আমাদের। হুম তো আপনি চিন্তা করতে পারেন যে এটা যদি গার্মেন্টসের সমান হয়, হুম। পুরো টাকাটা দেশে ঢুকে। ও গার্মেন্টস হচ্ছে ধরুন 35-40 বিলিয়ন ডলারের, হুম। আর 40 বিলিয়ন যদি রেমিটেন্স ঢুকে দেশে, মানে আপনার যদি আউটসোর্সিং করে কি পরিমাণ অ্যামাউন্ট হবে বুঝতে পারছেন? ইনসেইন ইনসেইন। এবং নট অনলি দ্যাট, গ্রামে যখন এটা শুরু হবে তখন গ্রামের ধর শিক্ষিত ছেলে মেয়ে সবাই এটাতে লেগে যাবে, রাইট। টোটাল একটা রেভলিউশন চলে আসবে। আপনি প্রত্যেকটা ইউনিয়নেও বা উপজেলাতে তো অবশ্যই অনেক ইউনিয়নে কিন্তু কলেজ আছে, হুম। আর ওখান থেকে এআই এক্সপার্ট বের হচ্ছে, হুম এবং সে গ্রামে বসে ইনকাম, ওকে তো ঢাকায় আসার দরকার নেই। হুম। আপনি এআই তে কাজ করবেন, হুম। আউটসোর্সিং কাজ করার জন্য আপনার ঢাকায় তো আসার দরকার নাই। হুম। তারপর গ্রামে বসে করছেন, তাহলে এই যে ঢাকার যে ইনফ্লাক্স হচ্ছে, হুম। বাংলাদেশের গড় পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2800 সরকারি হিসাবে। হুম। ঢাকা জেলার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $5600, $5600। তো ঢাকা ইনকাম বেশি, বেশি। কিন্তু আপনি রিভার্স চিন্তা করেন, ঢাকার এক্সপেন্ডিচার তো বেশি। হুম। তো আপনি যদি ঢাকায় 10,000 টাকা কামান, ইভেন নহেয়ার, হুম। কিন্তু গ্রামে 10,000 টাকা অনেক টাকা, অনেক। হ্যাঁ। তাই না? হুম। তো আপনি যদি গ্রামেই টাকাটা কামাতে পারেন, তো আপনি গ্রামেই থাকবেন, আপনি ঢাকায় আসবেন কেন? স্যার আরেকটা জিনিস, আমাদের পাবলিক ইউনিভার্সিটি বা সরকারি যে কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা মানে লক্ষ্য থাকে যে শেষ হলে, পড়াশোনা শেষ হলে আমরা হচ্ছে বিসিএস ক্যাডার হবো বা বিসিএস এর জন্য আমরা বসবো। এই যে ঝোঁকটা বিসিএস এর প্রতি এত বেশি, এবং ম্যাক্সিমাম ফ্যামিলির বাবা মায়েরও একটা এক্সপেকটেশন থাকে যে আসলে আমার ছেলে বা আমার মেয়ে হচ্ছে বিসিএস ক্যাডার হবে, কোনো একটা প্রশাসনে চাকরি করবে। এই ঝোঁকটা এত বেশি কেন, আপনার কি মনে হয়? সবার না, যেমন আমার বাবাও অতিরিক্ত সচিব ছিলেন। ম্যাক্সিমাম স্যার। উনি রিটায়ার করেছেন 2000 সালে। হুম হুম। উনি আমাকে কোনোদিন বলেনও নাই তুমি বিসিএস দাও। রাইট। কেন বলেননি? উনি বলেছেন যে তখনকার সময় ওনারা যখন, উনি তো পাকিস্তানের সময়ের অফিসার ছিলেন। জি। তো তখনকার সময় যে বেতন ছিল সেটা দিয়ে একটা ভালো লাইফ লিড করা খুব কঠিন। হুম 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 তো আমরা যেহেতু আমার বাবা জেলা প্রশাসক ছিলেন বা হুম। দেশের বিভিন্ন জেলায় জেলায় ছিলেন, তো ওনার জন্য এটা অ্যাফোর্ডেবল হয়েছে। হুম। তারপর আমার খেয়াল আছে আমার উচ্চশিক্ষার জন্য বাবাকে ঋণ টিন করতে হয়েছিল। হুম হুম। এনিওয়ে, তো ওইটার জন্য উনি কখনো আমাকে এনকারেজ করেন নাই। হুম। এখন যেটা হচ্ছে যে আপনি অল্প সময়ে, এখন মানসিকতা এরকম হয়ে গেছে হুম। যে আপনি একটা পাওয়ারফুল লোক হওয়ার ক্ষেত্রে বা একটা কি বলবো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ার ক্ষেত্রে হুম হুম এটা আপনার বিসিএস একটা বড় অবদান রাখে। আমি বাকিগুলো না হয় নেগেটিভ কথাগুলো নাই বললাম। হুম হুম তো ওইটার জন্যই সবাই বেশি উৎসাহী হয়। হুম। এবং আপনি দেখবেন যারা বিসিএস এর কথা আপনি বললেন, যারা ঢাকার বাইরে থেকে যারা বেশি আছেন বা বড় বড় শহরের বাইরে থেকে আসে, তারা কিন্তু বিসিএস এর ব্যাপারে বেশি উৎসাহী। হুম। ঢাকার মানে মেট্রোপলিটনে যারা থাকেন, হুম। তারা কিন্তু বিসিএস এর ব্যাপারে খুব উৎসাহী, তারা কর্পোরেট ব্যাপারে রাইট রাইট বা রাইট। বিদেশে চলে যাওয়ার ব্যাপারে বেশি উৎসাহী। কিন্তু গ্রাম থেকে যারা আসেন তারাই কিন্তু বেশি গেলে আমি দেখছি বিসিএস এর ব্যাপারে। হুম। কারণ গ্রামে ওই যে বলছে যে গ্রামে আমাদের যেহেতু ফোকাসটা দেওয়া হয় ডেপ্রাইভ, ওই ডেপ্রাইভ থেকে তাদের মধ্যে আসে। আমি যদি ওই মানে মানুষের মধ্যে কিন্তু এটা কাজ করে জিনিসটা, পাওয়ারফুল হওয়াটা। পাওয়ারফুল হয়ে, যেহেতু আমি ডেপ্রাইভ ছিলাম, Right. এটা বড় একটা ফ্যাক্টর। এবং প্রচুর মেধাবী ছেলে আছে যারা বিশেষ দিচ্ছে, কিন্তু আমি যে বললাম যে ঘুরে ফিরে আমাদের সিস্টেমটা তো আমরা ওরকম করে ফেলেছি। ওনারা সেই ইচ্ছা থাকলে অনেক সময় করতে পারেন না, সেই কন্ট্রিবিউশনটা করতে পারেন না। কিন্তু এই যেটা হচ্ছে সবাই বিশেষ দিচ্ছে, এটা আমি বলবো নেগেটিভ। হুম। কারণ হচ্ছে এখন তো মাঝখানে আন্দোলন হয়েছিল 35 বছর পর্যন্ত হুম। বিশেষ দেওয়া যাবে। আমি সরকার যদি এটা মেনেও নিত, আমি ধরে নিলাম, এখন 33 বছর করেছে কিনা, আমি মনে হয় 33 করেছি মনে হয়। সম্ভবত সম্ভবত করেছে 33। আমি সেটারও এগেনস্টে। কেন এগেনস্টে আমি বলি, ওই যে ছেলেটার ক্ষতি হচ্ছে। আপনি জীবনে বিশেষ পরীক্ষা দিচ্ছেন, আমি ধরে নিলাম যে আনলিমিটেড টাইম পর্যন্ত আপনাকে গভর্নমেন্ট অ্যালাউ করছে, আপনি দিচ্ছেন তো দিচ্ছেনই, হুম। আপনি একবার পাস করছেন না। এখন পরীক্ষা দিচ্ছে 10 লাখ 15 লাখ, নিবে হয়তো 300, হুম। তাই না? হাইলি কম্পিটিটিভ একটা এক্সাম। আপনি আপনার জীবন থেকে কিন্তু সময়টা হারিয়ে ফেলছেন। কারণ আমাদের তো একটা যে কর্মক্ষমতার একটা ব্যাপার আছে। আপনি যদি জীবনের 35 বছরে আপনি কোনো কর্মক্ষেত্রে ঢুকতেই না পারেন, হুম, হুম। আপনি কবে কর্মক্ষেত্রে ঢুকবেন, কবে আপনি বিয়ে শাদী করবেন, কবে আপনি সন্তান নিবেন, কবে আপনি এস্টাবলিশ হবেন, সবই তো অনিশ্চিত হয়ে যাচ্ছে। হুম। একটা পর্যায়ে গিয়ে আপনার
এই বারবার, এটাও একটা হিউম্যান সাইকোলজি, যেহেতু আমি ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে কাজ করি। আপনি কিন্তু একবার দুইবার ঠিক আছে, কিন্তু তৃতীয়বার প্রত্যাখ্যাত হলেই, ফেলিওর হলে কিন্তু মানুষ হতাশ হয়ে যায়। হতাশ রাইট তো তখন তার প্রোডাক্টিভিটি সিভিয়ারলি ফল করে। তো এইটা কিন্তু তার জন্য, তার ব্যক্তির জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, তার জন্য বেশি ক্ষতিকর। তো এইটাকে আমি মনে করি যে ঠিক হচ্ছে না। একবার চেষ্টা করি, দুইবার চেষ্টা করি, ঠিক আছে, দেন গিভ আপ। কিন্তু বিসিএসই একমাত্র, যেমন ধরেন এখন নতুন পে স্কেল আসছে, এখানে ভালো একটা স্যালারি হবে, ওকে ফাইন। এবং এই স্যালারিতে যদি আমরা ধরেই নেই যে যুক্তি দেখানো হচ্ছে করাপশন কমে যাবে, সত্যি কি কমবে? আপনার মোরাল যদি স্ট্রং না হয়, লাভ নাই আপনি ক্ষতি লাভ হবে। হ্যাঁ। ওইটাই স্যার, আপনি যে এডুকেশন মডেলটা নিয়ে কথা বললেন সেখানে মোরাল স্ট্রং না হলে আপনার বেতন বাড়লে আপনার লোক তো যাচ্ছে। যাচ্ছে না। তো স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি যেহেতু এতদিন ধরে মানে ক্যারিয়ার কাউন্সিলিং করছেন, অলসো আপনি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলিং কোচ। কোচ। তো স্যার মানে আপনি প্রথমে কর্পোরেট ক্যারিয়ারে ছিলেন, দেন একাডেমিশিয়ান, দেন এই যে এই ট্রানজিশন পিরিয়ডটা যে গেল, মানে স্যার এটা আপনি কিভাবে এনজয় করতেছেন? মানে এতদিন একটা সেক্টরে ছিলেন, আপনার যে গল্পটা শুনে আমার মনে হলো যে আপনি স্যার অনেক মানে এক্সপ্লোর করতে পছন্দ করেন। তো স্যার এই যে এই টোটাল জার্নিতে আপনার কাছে কোন পার্টটা বেস্ট মনে হয়, ওই কর্পোরেট জার্নিটা না এখন বর্তমানে যেটার মধ্যে আছেন সেটা? ফার্স্ট থিং হচ্ছে, আসলে এক একজন মানুষের ক্যারেক্টারিস্টিক এক এক রকম থাকে। তো আমি নিজেকে বলি যে আমি হচ্ছে কি বলবো, ওই গোয়াল ছাড়া গরু টাইপের বলেন, আমি অনেক এই টাইপের। কেন এই টাইপের? আমি কখনো একটা বৃত্তে থাকতে পারি না। কারণ একটা কাজ যখন আমি বুঝে যাই যে এই কাজটা এরকম, তারপরে ওইটার প্রতি আমার সেই মোহটা কমে যায়। তখন মনে হয় আমি নতুন কিছু এক্সপ্লোর করবো। তো বাই নেচার আমি এক্সপ্লোরার। তো আমি সবসময় নতুন নতুন এরিয়া এক্সপ্লোর করি। তো আমার ফ্রেন্ডরা বলে যে তোর লাইফের কোন ইনিংস চলছে, আমি বলি থার্ড ইনিংস চলছে ক্যারিয়ারে। তো আমি যেটা বললাম যে আমার মধ্যে সবসময় জিনিসটা ছিল যে আমি একটা উদ্যোক্তা হবো, কিন্তু যেহেতু আমার সেই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ছিল না, এক্সপিরিয়েন্সও ছিল না, তো আমি বিবিএ করার পরে যখন ঢুকলাম তখন বুঝতে পারলাম যে আমাকে এটা কন্টিনিউ করা ঠিক হবে না। দেন আমি পরিবার হলো, যেহেতু আমি একজন মধ্যবিত্ত মানুষ, অনেক সামাজিক দায়িত্ববোধ আছে, পারিবারিক বেশ কিছু দায়িত্ব আছে, ওগুলো পালন করতে গিয়ে আমার একটা সঞ্চয় করতে হয়েছে, আমাকে সেই আর্নিংটা করতে হয়েছে। তো কর্পোরেটে তো স্বাভাবিকভাবেই স্যালারিটা অনেক বেশি থাকে, যেহেতু আমি এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ ডাইরেক্টর বা সিএক্সও লেভেলে কাজ করেছি, ভালো একটা স্যালারি পেতাম। তো ওগুলো করেছি পরিবারের জন্য, বাট এই সাইড বাই সাইড আমি আমার স্কিলগুলো ডেভেলপ করেছি। মাঝখানে যেটা বললাম যে করোনার সময়, ইনফ্যাক্ট করোনার আগেই শুরু হয়েছিল জিনিসটা, যে আমি চিন্তা করলাম যে জব তো করবো, একটা পর্যায়ে সিইও হবো, হোয়াট নেক্সট? আচ্ছা, একসময় তো আমাকে রিটায়ারমেন্টে যেতে হবে। এমনকি কোনো প্রফেশন আছে যেটা কোনো রিটায়ারমেন্ট নাই? যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে অবসরকে অবসরে পাঠানো উচিত। আমি অনেকটা ওই ফিলোসফিতে বিশ্বাস করি। রাইট যে আমি যেন টিল ডেথ আমি কাজ করতে পারি, কিছু কনস্ট্রাকটিভ করতে পারি ফুলফিলমেন্টের জন্য। তো তখন আমার মাথায় ঘুরছে কি করা যায়, যেহেতু আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ালেখা করেছি, আমি ডিপ্লোমা করেছি, আন্ডারগ্রেড করেছি, মাস্টার্স করেছি, এবং সবগুলো অ্যাপ্লিকেশন বেসড। আমি আবার থিওরি নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এবং আমার রিসার্চ গুলো সব থিওরি অ্যাপ্লিকেশন বেসড, আমার পাবলিকেশন গুলো সব অ্যাপ্লিকেশন বেসড। তখন আমি ভাবলাম যে করোনা যখন চলে আসছে, আমার যখন চাকরিটা চলে যাচ্ছে, দেন আই অ্যাপ্লাইড ফর এর জন্য, ডক্টরালের জন্য। আমি ইউরোপে যে ইউনিভার্সিটিতে এটা করেছি আমার ডক্টরেট, সেটা হলো ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা খুব প্রমিজিং একটা ইউনিভার্সিটি, যেটা লাস্ট 5-6-7 ইয়ার্সে, একটু বেশি হয়তো 7-9-10 ইয়ার্সে ওরা ভালো করছে, এবং অ্যাপ্লাইড। নামই হচ্ছে ইউরোপিয়ান ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ওরা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে। তো ওটাতে আমি এনরোল করলাম। আমার যখন I-20 ভিসা চলে আসবে, ঠিক তখনই লকডাউন শুরু হয়ে গেল। তা আমার একটা ব্যাড লাক। আমি বলি যে আমার লাইফের সাকসেস স্টোরি অনলি 15%। আমি একটা অ্যাসেস করেছিলাম, 85% কেস আমি ফেলিওর। বাট 85% আমি ফেলিওর বলি এই কারণে, কারণ সব প্ল্যান তো আপনি কখনো ফুলফিল হবে না। বাট আমি কখনো ফ্রাস্ট্রেটেড হই না এই কারণে, কারণ আমি এত বেশি প্রজেক্ট নিয়ে থাকি যে আমি জানি যে আমার তো 85% আমার ফেলিওর রেট আছেই, মাত্র 15% সাকসেস। সুতরাং এটা ফেলিওর, ওইটা হবে, ওইটা না হলে ওইটা হবে। কন্টিনজেন্সি প্ল্যান বা ব্যাকআপ প্ল্যান আমার সবসময় রেডি থাকে। তো আমার ফ্রাস্ট্রেটেড হয়ে কোনো স্কোপ আমার নাই। এটা নিয়ে আমার ওয়াইফ আবার খুব ঈর্ষিত থাকে, তুমি এত খুশি কেন, এত খুশি থাকো কেন, আমি কেন ফ্রাস্ট্রেটেড হও না? আপনার সাথে আলোচনা করতে গিয়ে আপনি একটা কথা বলেছিলেন যে আপনি স্যার নিজেকে মনে করেন যে সবচেয়ে সুখী মানুষ। আমি এখনো মনে করি সবচেয়ে সুখী মানুষ, আমি সুখী অবস্থাতেই মরতে চাই। সুখ কিন্তু আপনাকে ছোটখাটো জিনিসে বের করতে হবে।
আমি যখন এই যে মেট্রো রেলে আসি বা গাড়ি চালাতে যাই, তখন দেখি একটা বাচ্চা মেট্রো রেল, সেদিন দেখি আমার মনে গেঁথে আছে। পরশু দিনের ঘটনা, মেট্রো রেলে যাচ্ছিলাম একটা লাইব্রেরিতে, একটা বাচ্চা খুব ছোট, স্কুলে যাচ্ছে বাবার সাথে, সে মেট্রো রেলে বসে খুব ছটফট করতেছে, বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে, বাইরে তাকাচ্ছে, ছোট বাচ্চা মেয়ে। আমি খুবই এনজয় করেছি এবং আমার এটা বোধহয় ঠিক হবে না, এই জন্য আমি করি নাই। যদি সম্ভব হতো ভিডিও করে রাখতাম মেয়েটাকে। এই যে আনন্দটা পেলাম, অনাবিল আনন্দ, কোনো স্বার্থ নাই, এই আনন্দটা আমাকে যে সুখ দিল, এখন দেখেন আমি পরশু দিন দেখেছি, এখন আমাকে ইন্সপায়ার করতেছে। এরকম সুখ আমি ছোট ছোট মাইক্রো সুখ আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, অ্যান্ড দ্যাট এনরিচেস মাই হ্যাপিনেস। তো তখন আমি চিন্তা করলাম যে আমি ডক্টরেট করবো। ডক্টরেট করতে গিয়ে করোনা চলে আসলো, তখন আমি অন্যান্য বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আমি ঘরে বসেই বিভিন্ন কাজ করি। প্রায় 9 মাস পরে আমাকে ইউনিভার্সিটি লক করলো, যে লক করে বলতেছে যে আমাদের তখন লকডাউন কবে উঠবে আমরা জানি না, ভিসা কবে ওপেন হবে জানি না, তো আমরা সারা ওয়ার্ল্ড ইজ টার্নিং টু অনলাইন, so we're converting all the courses, doctoral courses online. Are you interested to do that? So yes, I will do. I will do the course. But the thing is, আমাকে 40% স্কলারশিপ অফার করে হয়েছিল। আমি বললাম যে তুমি অনলাইনে করবে, তোমার খরচ কম। তো যেহেতু বিজনেসের লোক, আই স্টার্টেড বার্গেনিং উইথ দেম, আর ভালো একটা বার্গেনিং করে আলটিমেটলি ইট কেম ডাউন টু 60%। তা 60% স্কলারশিপ পেলাম এবং সেটা 40% আমাকে ইনস্টলমেন্টে দিতে হয়েছে। তো এগুলো করতে করতে এক সময় লকডাউন উঠে গেল। তো আমি আমার ডক্টরেট করেছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, আমার মেজর ছিল এন্টারপ্রেনারশিপ, এবং আমি যে থিসিস করেছি যে সাবজেক্টে, সেটা হচ্ছে ডিজিটাল মরাল এডুকেশন অ্যান্ড ডিজিটাল হেলথ কেয়ারকে বিজনেস মডেলে কিভাবে কনভার্ট করা যায়। তো আমার যে সুপারভাইজার ছিলেন, তো আমার ডিফেন্সে প্রশ্ন করতেছে যে তুমি এমন একটা জিনিস নিয়ে কাজ করছো, আমি তোমাকে প্রশ্ন করতে পারবো, কারণ পৃথিবীতে এটা নিয়ে কেউ কাজ করে নাই। যে মরাল এডুকেশন কেমনে একটা বিজনেস হতে পারে, এটা তো বেসিক থিং। আমি বললাম এটা কিন্তু বিজনেসে কিভাবে কনভার্ট করবা ওই ডিজিটাল হেলথ কেয়ার। ওই বিজনেস মডেলটা আমি তৈরি করেছিলাম। তো ওইটা নিয়ে আমার প্রথম কাজ, তখন থেকে আমার মাথার মধ্যে কাজটা করতেছি, মরাল এডুকেশনে কিছু করতে হবে। তো ওইটা নিয়ে কাজ করলাম। তো ও আবার শেষ হলো, তখন আমি আবার পরে এয়ারলাইন্স চাকরি পেয়ে গেলাম। চাকরি পাওয়ার পরে যখন আমার থিসিস জমা দিতে হবে, তখন আমার ডেডলাইন শেষ হয়ে গেছে। ফার্স্ট ডেডলাইন চলে গেল, সেকেন্ড ডেডলাইনের সময় বললো তুমি যে আরেকটা ডেডলাইন মিস করো, তোমার স্কলারশিপ বাতিল, ইউ হ্যাভ টু স্টার্ট এ ফ্রেশ। তখন চাকরি ছেড়ে দিলাম। এবং ইট ওয়াজ এ ভেরি প্রেস্টিজিয়াস জব। আমি প্রচুর বিদেশে ঘুরতে যেতে পারতাম কোম্পানির খরচে, যেটা হয় আর কি এয়ারলাইন্স জবে। তো আমি ওই লুক্রেটিভ জবও ছেড়ে দিলাম জাস্ট বিকজ অফ মাই এডুকেশন। আমি সবসময় এরকম পাগলামি করি। স্যার, এই যে এই জার্নিতে, মানে সত্যি কথা বলতে এই এক্সপ্লোরেশনের মধ্যে আপনি ফ্যামিলি সাপোর্ট কতটা পেয়েছেন? আমাকে ফ্যামিলি খেতে পড়তে দিচ্ছে, থাকতে দিচ্ছে। না, ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো কোনো কিছু করা যায় না। তো আমার ওয়াইফ যে জানি যে আমি পাগল, তো পাগলের সাথে তো কেউ ঘাটে না, পাগলকে ঘাটাতে চেষ্টা করে না, পাগলামি করতে দেয়। সে যতটুকু বুঝতে পারছি যে অ্যাটলিস্ট আমি ফ্যামিলির মানে যে অব্লিগেশনস গুলো আছে সেগুলো আমি কখনো অবহেলা করি না, ওগুলো আমি করছি। তো পাগলামি সব আমার কেরিয়ারের সাথে, তো সেইটা নিয়ে খুব একটা ঘাটায় না। সে খুব সাপোর্টও দেয় না, আবার ঘাটায়ও না। তাই অফ মাই ওন। স্যার, আপনি যে ক্যারিয়ার কাউন্সিলিং করছেন এতদিন ধরে, মানে এখনকার জেনারেশনে স্যার আপনি স্টুডেন্টদের কাছ থেকে কোন ইস্যুটা বেশি দেখেন, বা আপনার এমন একটা এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন যেটা মনে করেন যে স্যার একটু লাইফ চেঞ্জিং অ্যাডভাইস হবে আমাদের অডিয়েন্সদের জন্য? ফার্স্ট থিং হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলিং আমি আসলাম কেন, যেহেতু আমি অনেক আগে থেকে কাজ করি, আমি ইয়েস ক্লাবও করতাম। আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় প্রবলেমটা যেটা, ওরা ক্যারিয়ার পাথটাই চুজ করতে পারে না। এক্স্যাক্টলি, যে আসলে আমার কোন ক্যারিয়ারে যাওয়া উচিত। আপনি দেখেন আপনার হাতের 5টা আঙুল কি সেম তো না, কারণ 5টা আঙুল সেম হলে আপনি খেতে পারতেন না। তো আল্লাহ তো আমাকে 5টা আঙুল 5 ভাবে দিয়েছেন, কারণ হচ্ছে 5টা ফাংশন ডিফারেন্ট। সেরকম আপনার সোসাইটিতেও কিন্তু প্রত্যেকটা মানুষের ট্যালেন্ট ডিফারেন্ট। এই জন্য আমি বলেছি যে আপনি যদি সমস্যা দিয়ে শুরু করেছিলেন, বলছি সম্ভাবনা। কারণ আমার দেশের মানুষ তো সবচেয়ে অ্যাবান্ডেন্ট, প্রত্যেকটা হচ্ছে একটা বোম। আমি বল প্রত্যেকটা মানুষ একটা বোম, টাইম বোম, কিন্তু আপনার সুইচটা খালি অন করতে হবে। ও যদি জানে যে ওর পটেনশিয়ালটা কতটুকু এবং ওকে যদি রাইট পাথে আপনি দিতে পারেন, ও যে কি করবে আপনি জানেন না, ওই ক্যারিয়ার পাথে সে পায় না। তো এটা নিয়ে যখন আমি কাজ করছি এবং কর্পোরেটে কাজ করার সময় আমি দেখেছি যে প্রচুর ছেলের এই আসলে তার এটা ফিলটা তার না। আমি ইঞ্জিনিয়ারকে দেখেছি ব্যাংকে কাজ করতে, আমার টিমমেট ছিল, আমার একটু সাপোর্ট দেয়, সে বুয়েটের একজন ইঞ্জিনিয়ার। আমি বলছি ভাই আপনি এখানে আসছেন কেন? বলেছে বস আমি তো
মানে সেরকম ভালো জব পাচ্ছি না, তো আমি ইঞ্জিনিয়ার হয়েও ব্যাংকার হতে আসছি। এটা একটা রাষ্ট্রের জন্য কত বড় ক্ষতি, একটা ব্যক্তির জন্য কত বড় ক্ষতিকর, একটা পরিবারের জন্য ক্ষতিকর, তাই না? তো কেরিয়ার পাথটা আসলে মানুষ পায় না। তো ওইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, কেরিয়ার পাথটা ধরিয়ে দেওয়া। তো কেরিয়ার পাথটা ধরিয়ে দেওয়ার সময় আমি কিছু পড়াশোনা করে বুঝতে পারলাম যে না, এটার জন্য আমার প্রফেশনাল ডিগ্রি লাগবে, এটা খালি আমি মন করে কথা বললে তো হবে না। দেন আমি ইন্টারন্যাশনাল সার্টিফাইড কেরিয়ার কোচের কোর্সটা করলাম। ইনফ্যাক্ট আমার ওয়াইফও আইসিসি। তো করার পরে আমি তখন বুঝতে পারলাম যে 5 ডাইমেনশনাল এই ম্যাথডটা কি। তো করার পরে এটা নিয়ে আমি যখন কাউন্সিলিং করি, তখন আমাকে লিড একাডেমি আমাকে অফার দিল যে স্যার এই কোর্সটা আমরা অনলাইন করলে মানুষ উপকৃত হবে। আমি বললাম ঠিক আছে, একটা সপ্তাহ করতে পারেন, কোর্স ফিটা রাখবেন মাত্র 200 টাকা, যাতে এনিবডি ক্যান অ্যাফোর্ড। ও তাহলে ফ্রি করে দিই, না ফ্রি করলে আবার কেউ করবে না, ফাইনালি আবার ফ্রি মর্ম যাতে বুঝেন। একে তো কোর্স ফি হচ্ছে 200 টাকা, তার মধ্যে আবার ডিসকাউন্ট অফার ওরা করে। সো অ্যাটলিস্ট আমি চাচ্ছি যে মানুষজন জানুক ক্যারিয়ার কিভাবে চুজ করে সিলেক্ট করতে হয়। তো কোর্সটার নামই হচ্ছে সিলেক্টিং দ্য রাইট ক্যারিয়ার। তো স্যার, আপনি যেহেতু এতদিন ধরে মানে ক্যারিয়ার কাউন্সিলিং করছেন, তো এই ক্যারিয়ার কাউন্সিলিং করতে গিয়ে এমন কোনো লাইফ চেঞ্জিং কোনো স্টোরি আপনার কাছে এসেছে বা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে এসেছে যেটা মনে করেন আপনাদের অডিয়েন্সরা এনলাইটেড হবে এই সেই স্টোরিটা শুনে? অনেক কেসই আছে, একটা দুটো অনেকগুলো কেস আছে, সবগুলো শেয়ার করা যাবে না, এবং আমাদের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমি একজনের নামটা উল্লেখ না করেই বলছি। একটা কেস পেয়েছিলাম, ছেলেটা আমার সাথে সম্ভবত চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগাযোগ করতো, অনলাইন যার সাথে আমার কাউন্সিলিং হয়েছে। তো সে আমাকে বললো যে তার ডাক্তার হওয়ার খুব শখ ছিল, এবং সে 2বার চেষ্টা করেছে ডাক্তারি পরীক্ষার জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য মেডিকেল কলেজে, চান্স পায়নি। তো সে এখন ACCA পড়ছে। তো তার যে তিনি পছন্দ করতো বা ওনার গার্লফ্রেন্ড ছিল, ওই মহিলার শর্ত ছিল যে তাকে ডাক্তার হতে হবে। আচ্ছা, ওনার ফ্যামিলি ডাক্তার ছাড়া কারোর কাছে বিয়ে দিবে না। তো সে 2বার ট্রাই করলো, 2বার যখন ফেল করলো, তো লাস্টে গিয়ে যখন SSC তে ভর্তি হলো, তো ওই মেয়ে খুব আপসেট যে তোমার সাথে আমার বিয়ে সম্ভব না, আমার ফ্যামিলি যার সাথে বিয়ে দিবে তার সাথেই আমি বিয়ে করবো, তুমি যেহেতু ডাক্তার হতে পারো না, আমি তোমার সাথে রিলেশনশিপ রাখতে পারছি না। তো ওই অবস্থাতেই আমার সাথে যোগাযোগ করলো, এবং সে খুবই আপসেট, এবং সে বললো সে 2বার সুইসাইডের অ্যাটেম্প নিয়েছিল, এবং তার লাইফের আসলে কোনো ভ্যালু নাই। তো তার সাথে আমি কথা বলার পরে একটা পরে বুঝতে পারলাম সে খুবই ডাউন। তাকে আমি খালি একটা কথাই বললাম, দেখেন আপনি যাকে পছন্দ করেন সে তো আপনার লাইফ পার্টনার হবে, আপনার সুখের সময় না, দুঃখের সময় আপনার সাথে থাকবে। সে শুধু সুখের সময় আপনার সাথে থাকবে এটা যদি আশা করেন তাহলে তো ভুল। এখন আপনার ক্যারিয়ারে টার্নওয়েল আসতেই পারে, একটা সময় তো সবার তো সেম যাবে না, আপস এন্ড ডাউনস থাকবে। আপনি ডাক্তার হতে পারেন না, তার জন্য ডাক্তারি প্রফেশনটাকে পছন্দ করছেন, ব্যক্তি হিসেবে আপনাকে পছন্দ করছেন না, ওনার প্রায়োরিটি হচ্ছে ডাক্তার। আপনাকে যদি পছন্দ করতেন, আপনি যে পেশায় যান, যদি সৎ পেশা হয়, ভালো পেশা হয়, সম্মানজনক পেশা হয়, তাহলে আপনার কোনো আপত্তি থাকার কথা না। তার মানে আসলে প্রফেশনটাকে পছন্দ করেন, ব্যক্তি হিসেবে আপনাকে না। আমার মনে হয় আপনি এখানে আর সময় নষ্ট করেন না, আপনি এটা ভুলে যাওয়া আস্তে আস্তে ভালো। তো উনি কথাটা শুনলেন, শোনার পরে আসলে ওনার ভাবান্তর বুঝতে পারলাম, যেহেতু ফোনে কথা, মানে অনলাইনে কথা হচ্ছে, ফোনে কথা হচ্ছে, তো এখানে শেষ। উনি আমাকে 5 মাস করে ফোন করলেন, তো আমাকে বললেন যে স্যার আমি আপনার সাথে কথা বলছিলাম, তো এত কাউন্সিলিং হয়, কে কখন কথা বলে মনে থাকে না, তখন আমাকে উনি বললেন স্যার আমি ওই লোক যে ডাক্তারি পরীক্ষা দিয়েছিলাম 2বার পারি নাই, তারপর আমার একটা গার্লফ্রেন্ড ছিল, এই ব্যাপার। বলে হ্যাঁ আমি রিকল করতে পারছি। তো উনি আমাকে যখন কথা বলছেন, তখন দেখি আগের টোন আর এখনের টোনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। উনি আমাকে বলছেন যে স্যার আপনি এটা বলার পরে আমার কষ্ট হয়েছে, আমার সাফারিংস হয়েছে, বাট একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম আপনার কথাটা ঠিক। এবং তাকে যখন আমি প্রশ্নটা করলাম, সে বলছে না তার ডাক্তারি লাগবে। তখন আমি আস্তে আস্তে তাকে সরে গেছি, এখন আমি মুক্ত, এখন আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারি। আমার সমস্ত চিন্তা ভাবনা ছিল তাকে কেন্দ্রিক, এখন আমি আমার কেরিয়ার নিয়ে চিন্তা করি, আমাকে নিয়ে চিন্তা করি, পরিবারকে নিয়ে চিন্তা করি, সমাজকে নিয়ে চিন্তা করি, পারিপার্শ্বিক ভালো জিনিসকে নিয়ে চিন্তা করি। তো যে আমাকে পছন্দ করে না, আমার প্রফেশনকে খালি পছন্দ করে, তার তার সাথে করলে হয়তো বিয়ে হলেও আমার লাইফ সাকসেসফুল হতো না, বা হ্যাপি হতাম না। তো ওই যে একটা কথা আমার লাইফকে চেঞ্জ করে দিল, এবং পরে আমাকে একদিন জানিয়েছিল সে খুব ভালো রেজাল্ট করেছে, এখন সে ভালো একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, সে ভালো জবও করছে। তো এটা আমার জন্য একটা মানে আই ফেল্ট গুড যে একটা ভালো সাজেশন দিতে পেরেছিলাম। এছাড়া অনেক সাকসেস স্টোরি আছে। একজন এরকম প্রচুর কেস থাকে যে ভুল মানে একটা কেরিয়ারে যাওয়ার চিন্তা করেছিল, সে কিছুটা এগিয়েও গেছে, একটা পর্যায়ে বুঝতে পারতেছে যে আমি এনজয় করছি না,
সে যখন ফেরত এসে বলতেছে আমি কি করবো, তখন আমি কিছু ডাইরেকশন দিই, সে যখন আবার রাইট ডাইরেকশন ফেরত আসে তখন সে অনেক ভালো ফিল করে এবং ভালো করে। এবং ইনফ্যাক্ট আমার ছেলের লাইফেও এরকম হয়েছে। রাইট। স্যার, আপনি পডকাস্টের শুরুর দিকে একটা কথা বলেছেন যে আমার লাইফে 85%ই ফেইলিয়ার হুম। আর 15% সাকসেস। Right. তো সেক্ষেত্রে আপনি ফেইলিয়ারকে কিভাবে দেখেন? অ্যান্ড আমাদের চলার পথে বা আমাদের যে কোনো প্রজেক্ট আমরা করি, অনেক সময় অনেকে ব্যবসা করি, অনেকে অনেক চাকরিতে যাই, বিভিন্ন ক্ষেত্রে অনেকে চাকরির জন্য অনেক পরীক্ষা দেই, ফেল করি, অনেকে ব্যবসা করতে গিয়ে ফেল করি। ফেইলিয়ার জিনিসটা আমাদের লাইফে, আমাদের মনস্তত্ত্বে আমাদের কিভাবে গ্রহণ করা উচিত? ফার্স্ট থিং হচ্ছে আপনি যদি খালি একটা জিনিস নিয়ে পড়ে থাকেন আপনার ফেলিওর রেটটা অনেক বেশিই হবে, Right. এটাই স্বাভাবিক। হুম। এবং আপনি একটা কাজ করতে গেলে আপনি সাকসেসফুল হবেন সে গ্যারান্টি কেউ দিতে পারবে না। পৃথিবীতে কয়েকটা জিনিস নির্ধারিত, জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক, এগুলো নির্ধারিত। জি, জি। এছাড়া বাকি সবকিছু কিন্তু ভোলাটাইল, এগুলো কিন্তু আপস এন্ড ডাউনস হতে পারে, চেঞ্জ হতে পারে। আজকে হয়তো বা আপনি মনে করতেছেন যে এই জিনিসটা হলো না, আমার মন খারাপ, হয়তো বা আল্লাহ আপনার জন্য এটা ভালো লিখে রেখেছিল, পরে হয়তো এটা ফল পাবেন। এই জন্য আপনাকে প্রচুর মানে প্রজেক্ট হাতে রাখা উচিত, ব্যাকআপ প্ল্যান থাকা উচিত, Right, যে right. এ ফেল করলে বি, বি না হলে সি। তো আমি যেটা বললাম যে 85% কেসে যে ফেল হয়, আমি হয়েছি, সেগুলো আমার প্ল্যান এ ছিল, অথবা বি ছিল, Right, বা সিতে গিয়ে হয়তো হয়ে গেছে। হুম, হুম, হুম। সো আমি যেহেতু অনেকগুলো কাজ একসাথে করি বা অনেকগুলো জিনিস একসাথে করি, Right. তো ওইটা আমাকে কি বলবো, ফ্রাস্ট্রেটেড করে না, এটা হতেই পারে, হুম। বাট ইটস লার্নিং ফর মি। হুম, হুম, হুম। আপনি যদি ফেল না করেন আপনি আসলে শিখবেন না। রাইট। আমার লাইফে আমি যত বেশি শিখেছি সব ফেলিয়ার থেকে শিখেছি, সাকসেস থেকে আসলে আমি বেশি শিখি নাই। সো ফেলিয়ার ইজ এ ম্যাটার অফ লার্নিং। সেটা ইন্টারেস্টিং স্টোরি আমাকে একবার আপনি শেয়ার করেছিলেন, মানে ফেলিয়ার কেন্দ্রিক আপনার একটা ফ্রেন্ডের মেবি, ওইটা যদি আরেকবার শেয়ার করতেন। আমার একটা ফ্রেন্ড বাইরের একটা দেশে কাজ করতেছিল, সে সিএক্সও লেভেলে। হুম, হুম। তো সিএক্সও লেভেলে যদি চিন্তা করি বা সিইও লেভেলে যদি বলেন, ওখানে কিন্তু মেইন জিনিসটা হচ্ছে বটম লাইন। রাইট। তার মানে হচ্ছে আপনি নেট প্রফিট কত দিবেন কোম্পানিকে, এরকম একটা ব্যাপার থাকে। এবং ওই ইন্টারভিউগুলো সি লেভেলে যেগুলো হয়, আমিও কিছু ফেস করেছি, সেগুলো হচ্ছে কিন্তু খুব ইনফর্মালি হয়, একদম আমাদের যেরকম স্টেরিও টাইপ ইন্টারভিউ হয়, বোর্ড রুমে বসে এরকম হয় না। অনেক সময় আমি কিছু ইন্টারভিউ রেস্টুরেন্টেও দিয়েছি, কারণ ম্যানেজমেন্ট চাননি যে অফিসে কেউ জানুক আমি কাকে সিইও হিসেবে নিচ্ছি আচ্ছা। বা টপ এক্সিকিউটিভ হিসেবে নিচ্ছি, ইন্টারনাল ইস্যুসের জন্য। তো ওনার বাইরে ইন্টারভিউ, আমি প্রায় 4-5টা ইন্টারভিউ বাইরে দিয়েছি, রেস্টুরেন্টে, বিভিন্ন রেস্টুরেন্টে দিয়েছি, বাইরে এটা খুব কমন একটা প্র্যাকটিস। সো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার লাইফে ফেলিয়ার কয়টা বা কি কি। তো আমি জিজ্ঞেস করলাম এটা কি ধরনের কথা, সবাই জিজ্ঞেস করে সাকসেস কি কি, ফেলিয়ার আবার কেন জিজ্ঞেস করবে। বলে ভাই দেখো, সিভিতে বা লিঙ্কডইনে কিন্তু সবাই সাকসেস স্টোরি লিখে, ফেলিয়ার স্টোরি তো কেউ লিখে না। রাইট, রাইট। তো কোম্পানি জানতে চেয়েছে যে আমি কয়টাতে ফেল করেছি, মানে আমার লার্নিং কি পরিমাণ হয়েছে, হাউ ফার আই এম ক্যাপেবল এনাফ টু ম্যানেজ দ্য ফেলিয়ার্স। একটা ফেলিয়ার হলে আমি পুরা হতাশ হয়ে গেলাম, পুরা টিমকে নিয়ে একদম মানে ধরাশায়ী হয়ে গেলাম, এরকম হচ্ছে নাকি আমি একটা ফেলিয়ার আসলে ওটাকে আমি আবার ট্যাকেল করতে পারি। ফেলিয়ার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা শুধু কোম্পানির ক্ষেত্রে না, ব্যক্তি জীবনেও। আপনি একটা পাবলিক পরীক্ষা দিচ্ছেন, কোনো কারো রেজাল্ট খারাপ হয়ে গেল, আপনি মনে করেন জীবন সব শেষ, আমি হতাশ। আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম একজন ব্যক্তিকে নিয়ে। রাইট, রাইট। সেরকম আপনার লাইফে ক্যারিয়ার বলেন, লাইফ বলেন, রিলেশনশিপ বলেন, সব কিছুতে ফেলিয়ার আসতেই পারে। সো আপনাকে এই প্ল্যানিংটা থাকতে হবে যে ফেলিয়ার আসলে আমি কিভাবে ম্যানেজ করবো। ফেলিয়ার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ফেলিয়ার ম্যানেজ করতে না পারেন আপনি সাকসেসফুল হবেন না। আর লাইফে দ্যার ইজ অলওয়েজ লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। আপনার লাইফে অনবরত কখনো ফেলিয়ার হবে না, আর অনবরত অবিরাম কখনো সুখ থাকবে না, সাকসেসফুল থাকবে না, এই আপস এন্ড ডাউনস থাকবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি যদি ইসিজি করেন দেখবেন আপনি ইসিজি রিপোর্ট কিন্তু এরকম আসে, যখন এটা স্ট্রেইট হয়ে যাবে নো মোর, রাইট। আপনি শেষ। তার মানে হচ্ছে আপনার লাইফে যখন আপনি স্টেট হয়ে গেছেন, মনে করতেছেন যে আমি সাকসেসফুল হয়ে গেছি, আসলে আপনি ডেড, আপনার লার্নিং কাপ বন্ধ হয়ে গেছে। আপনার যখনই আপস এন্ড ডাউনস থাকবে, আপনি যখন দেখবেন আপনি পিকে উঠে গেছেন, আপনার ফল কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আপনি পিকে উঠে যাবেন, আপনি 10 তলা থেকে লাফ দিলে আপনি যে মোমেন্টাম পড়বেন, একতলা থেকে লাফ দিলে বা 2 তলা থেকে সেই মোমেন্টাম পড়বেন না, মানে যত উপরে উঠবেন তত বেশি আপনি ব্যথা পাবেন। তার মানে আপনাকে ওই প্ল্যানটা থাকতে হবে যে আমি যে সাকসেসে উঠতেছি, আমার ফেলিয়ার কিন্তু সামনে বড় আসতেছে, সো আই হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন। এবং আপনি প্রোডাক্ট লাইফ সাইকেলে দেখবেন, এই যে আপনার আইফোন ইউজ করেন আপনারা, এত ব্র্যান্ড এত মডেল চেঞ্জ হয় কেন, কারণ প্রত্যেকটার লাইফ সাইকেল আছে, প্রোডাক্ট লাইফ সাইকেল বলে আমরাকে। ওই প্রোডাক্ট লাইফ সাইকেল যখন পিকে উঠে যায়, সে জানে এটা ফল করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সে আরেকটা নতুন প্রোডাক্ট লাইফ শুরু করে, যেহেতু ওইটা ফেল করার সাথে সাথে আরেকটা সাকসেস শুরু হয়ে যায়। রাইট, রাইট। সেরকম আপনার ক্যারিয়ার লাইফেও আপনার প্রোডাক্ট লাইফ সাইকেল থাকতে হবে, কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে আপনার থাকতে হবে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। ভেরি ইন্টারেস্টিং।
আপনি একটা প্রশ্ন করছেন এন্টারপ্রেনারশিপ নিয়ে। হ্যাঁ এন্টারপ্রেনারশিপ তো আমরা জানি যে আপনি যখন নতুন কোনো উদ্যোগ গ্রহণ করছেন, যে আপনি একটা ব্যবসা করবেন, এটা নতুন উদ্যোগ, এটাকে আমরা এন্টারপ্রেনারশিপ বলি। মানে স্যার আমি জিনিসটা কি যে মানে আমাদের অনেকের মধ্যেই মানে এই এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইন্টারপ্রেনারশিপের মধ্যে যে ডিফারেন্সটা অনেকেই জানে না। আর একটা খুব কমন কনসেপ্ট আছে অনেকের মধ্যে যে কর্পোরেট মানেই একটা হচ্ছে 9 to 5, এটার মধ্যেও যে একটা আদার লাইফ আছে, এটার মধ্যে যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা যারা যায়নি তারাই কিন্তু বলে, কিন্তু তাদের যে এই ধারণাটা, এটা মনে হয় স্যার আপনি যদি এটাকে যদি একটু ব্যাখ্যা করতেন যে এন্টারপ্রেনারশিপটা কি, তাহলে মনে হয় তারা একটু হলেও এটা সম্পর্কে একটু হলেও নলেজ পেত। আপনি যখন ফ্রেশার হিসেবে একটা কোম্পানিতে ঢুকছেন, তো স্বাভাবিকভাবে কোম্পানি ধরে নেয় যে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনি স্কিলড একটা কিছু নলেজ নিয়ে আসছেন, আপনি আস্তে আস্তে ডেভেলপ করবেন। তো আপনি যখন রুটিন ওয়ার্ক করতে থাকবেন, তো আপনি রুটিন ওয়ার্কই করবেন। যেমন ধরেন যারা সাপোর্ট স্টাফ থাকেন, লিফটম্যান, সে কিন্তু সারা জীবন মানে শুরু করেছিল লিফটম্যান হিসেবে, বৃদ্ধ বয়সে সে লিফটম্যানই থাকে, ওইটাই। ও কিন্তু কোনো সিইও হবে না, তাই না? বা অন্যান্য যারা ক্লিনার থাকেন বা অন্যান্য সাপোর্ট স্টাফের কাজ যারা করেন। কিন্তু আপনি যখন একটা কর্পোরেটে যাচ্ছেন একজন ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে, তার মানে আপনি গোয়িং টু বি লিডার। রাইট। আপনাকে অলওয়েজ ইনিশিয়েটিভ নিতে হবে। আপনি যদি মনে করেন রুটিন ওয়ার্ক করবেন, একটা রুটিন ওয়ার্ক করার জন্য সিইওর কাছে না, You have to নতুন ইনিশিয়েটিভ নিতে হবে। you have to lead. ইউ হ্যাভ টু লিড এন্ড ইউ হ্যাভ টু টেক নিউ ইনিশিয়েটিভ। Right. তো আপনি যদি ইনিশিয়েটিভ না নেন, একটা কোম্পানি কিন্তু সবসময় আপনার ইনিশিয়েটিভই লাগে। আপনি যদি ধরেন একটা লাক্স সাবানের এক্সাম্পল আমি সবসময় দিই, একটা লাক্স সাবান দেখেন আপনি কতবার মডেল চেঞ্জ হয়েছে, ওর ফ্র্যাগনেন্স চেঞ্জ হয়েছে, প্যাকেজিং চেঞ্জ হয়েছে, শেপ চেঞ্জ হয়েছে। কেন বারবার চেঞ্জ করা হচ্ছে? যাতে মনোটোনাস না হয়ে যায়, একঘেয়েমি না আসে। একঘেয়েমি না আসে। রাইট। তো আপনি সেরকম ভাবে এন্টারপ্রেনারশিপ হচ্ছে আপনি নতুন উদ্যোগ নিচ্ছেন, আর ইন্টারপ্রেনারশিপ হচ্ছে আপনি কোম্পানিতে বসে ইনিশিয়েটিভ নিচ্ছেন। একটা কোম্পানির মালিক যখন দেখে যে আপনাকে যে কাজটা করতে দেওয়া হয়েছিল সেটা করেছেন, উপরন্তু এর থেকে বেটার কিভাবে করা যায়, আপনি কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টে আছেন। নতুন কোনো আইডিয়া নিয়ে এসে বলতেছেন যে স্যার এটা করলে ভালো হবে, আমরা এটা করতে পারি কিনা, উনি এগুলোকে মূল্যায়ন করবে যে ভালো বুদ্ধি দিচ্ছে, তো এটা তো আমি চিন্তা করিনি। বা ছোট্টখাট্ট একটা প্রসেসের মধ্যে একটা চেঞ্জ করলে দেখা যাচ্ছে প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, Right. আপনার কস্ট সেভ হচ্ছে, আপনার টাইম কনজাম্পশন কমে গেছে। এই যে ছোটখাটো বিষয়গুলো, এগুলো কিন্তু কোম্পানির জন্য বিরাট বিরাট ক্যাটালিস্টের কাজ করে। এই ইনিশিয়েটিভগুলো নেওয়াই হচ্ছে এন্টারপ্রেনারশিপ। Right. এন্টারপ্রেনারশিপ না, ইন্টারপ্রেনারশিপ। উইদিন দ্য অর্গানাইজেশন আপনি ইনিশিয়েটিভ নিচ্ছেন। আপনার কোম্পানিতে আপনার ক্যারিয়ার গ্রোথ চলে, এটা অবশ্যই লাগবে। আপনি রুটিন ওয়ার্ক করে কখনো টপ লেভেলে যেতে পারবেন। রাইট। স্যার আমরা অলমোস্ট পডকাস্টের শেষের দিকে, তো স্যার আপনার একটা নোবেল মোটিভ সম্পর্কে আমরা একটু জানতে পেরেছি যে আপনার একটা মানে ইচ্ছা আছে যে বাংলাদেশে আপনি 15 কোটি এমপ্লয়মেন্ট করার একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছেন। তো স্যার মানে এটা কিভাবে স্যার? 15 কোটি তো একটা হিউজ নাম্বার স্যার। অনেকে দেখা যায় যে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টও এটা কল্পনা করতে পারে না, বাট আপনার স্যার এখানে স্ট্র্যাটেজিটা কি, মানে আপনি কিভাবে এটাকে চিন্তা করলেন? আচ্ছা, ফার্স্ট জিনিসটি হচ্ছে আমি কিন্তু বলিনি যে 15 কোটি চাকরি আমি দিব। আমি যেটা বলেছি যে বাংলাদেশের যেটাতে আমরা শুরু করেছিলাম যে সমস্যাটাকে সেভাবে সম্ভাবনে রূপান্তর করতে পারি আমরা। তো আমাদের সবচেয়ে বড় সম্পদ কিন্তু একটাই, আমাদের সেরকম তেল নাই, গ্যাস নাই বা মিনারেল রিসোর্স নাই, আমাদের বিরাট দেশ নাই, প্রচুর কৃষি জমিও নাই। একটাই আছে, সেটা হচ্ছে মানব সম্পদ, জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তর করতে হবে। রাইট। সেই সম্পদে যখন রূপান্তর করবেন, আপনি এখন পপুলেশন আমরা বলছি প্রায় 20 কোটি, এটা 30 সাল নাগাদ আরো বাড়বে, 50 সাল নাগাদ আরো বাড়বে। আমি যদি 2050 সালকে ফোরকাস্ট করি, সেই ধরেন আজকে থেকে আর কত বছর, 24 বছর 25 বছর, তখন যে পপুলেশন হবে তার ওয়ার্কিং এজ গ্রুপে প্রবেশ করবে মিনিমাম 15 কোটি লোক। এই 15 কোটি জনসংখ্যার জন্য কিন্তু আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটি কোথায় কোথায় হবে সেটা আইডেন্টিফাই করতে হবে, সেটা এখনই করতে হবে। এবং সেটা শুধু আমি বলছি না, এটা পৃথিবীর সমস্ত উন্নত দেশ এই কাজটা করে এগিয়েছে। তা আমাকে মাথায় রাখতে হবে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ওই জন্য আমরা বেঁচে থাকতে হয়তো 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসবে। আমার জীবদ্দশা কিন্তু আমি 3rd ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেখে ফেলছি, 4th দেখে ফেলছি, হয়তো 5th চলে আসবে। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে 2nd ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতে কয়েকশো বছর লাগছে, কিন্তু বাকিগুলো কিন্তু খুব ফাস্ট আসছে, তাই না? তো আমাকে সেই ফোরকাস্ট মাথায় রাখতে হবে যে ফিউচারে কোন কোন জব ক্রিয়েট হবে, কোন কোন এমপ্লয়মেন্ট স্কোপগুলো আসতেছে, আমার নিড কি। যেমন একটা বড় নিড হচ্ছে আমার যে এত বড় মানে পপুলেশন, ওর খাদ্য লাগবে। আমার কৃষিতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এবং খাদ্যর সাথে সাথে আমার খাদ্য রিলেটেড ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। শুধু আমার ইন্ডাস্ট্রিতে বিরাট স্কোপ আছে। আমার বহির্বিশ্বে আপনি জানেন যে উন্নত বিশ্বে কিন্তু এজ বেড়ে যাচ্ছে, বিশেষ করে জাপানে বা অস্ট্রেলিয়া বা উন্নত দেশগুলোতে ওদের ওয়ার্কিং এজ কমে যাচ্ছে, ওদের প্রচুর ওয়ার্কার লাগবে।
ওদের স্ট্যান্ডার্ডের ওয়ার্কার আমাকে তৈরি করতে হবে যাতে বাংলাদেশে পৃথিবীর সব দেশে দক্ষ কর্মী পাঠাতে পারে। তা আমি যে 15 কোটি বললাম, তা আমরা 15 কোটির মধ্যে 7.5 কোটি ধরুন পুরুষ, 7.5 কোটি ধরুন মহিলা। তো এই 7.5 কোটি পুরুষের জন্য তো আমার কর্মসংস্থান লাগবে, মহিলার জন্য কর্মসংস্থান লাগবে। তো ওই ফোরকাস্ট যদি আমি আজকে থেকে না করি, 25 বছর পরে আমি কিভাবে দিব? কারণ 53 বছর তো আমরা করি নাই। ফলে আমাদের দেশে তো বিশাল একটা মানে কর্মক্ষম কিন্তু বেকার জনগোষ্ঠী সৃষ্টি হয়েছে। তবে এর কারণে কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমের একটা ব্যাপার আছে, আমি সেটা বলেছি। তো আমাকে ফোরকাস্ট এখনই করতে হবে যে 2050 সাল নাগাদ আমি 15 কোটি জনসংখ্যাকে কোথায় ডিপ্লয় করব। তার জন্য আমার কি কি স্কিল সেট লাগবে, ওর জন্য ওর কোন কোন ফিল্ডে আমি, কোন কোন সেক্টরে, কোন কোন ইন্ডাস্ট্রিতে, কোন কোন ট্রেডে আমি কতজন লোককে আমি ডেভেলপ করব, সো দ্যাট আমি শুধু লোকাল ইকোনমি না গ্লোবাল ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারি। ওই ফোরকাস্টটা আমাদের এখনই করা উচিত, ওটা নিয়ে আমি কাজ করছি। স্যার, আমি তো আপনার ক্লাস করেছি, বলতে গেলে আমি ডিরেক্ট স্টুডেন্ট আপনার। তো আপনি ক্লাসে একটা জিনিস বারবার জিজ্ঞেস করতেন স্টুডেন্টদের কাছে যে মানে গ্র্যাজুয়েট করার পর অ্যাজ এ ফ্রেশার মানে একটা স্টুডেন্ট কতটুকু মানে কত স্যালারি এক্সপেক্ট করে। তা আপনি যখন জিজ্ঞেস করতেন তো কেউ বলতো 25,000, কেউ 30,000, এমনও বলছে যে 50,000 পর্যন্ত। তো আপনি স্যার এই জিনিসটা মানে যে 50,000 বলতো তাকে আপনি একটা রিয়েলিটি, বর্তমান ইন্ডাস্ট্রির যে রিয়েলিটিটা আপনি বলতেন, সেইটা যদি স্যার আপনি আরেকবার একটু আমাদের সামনে বলেন, তাহলে একটু মনে হয় আমাদের যারা অডিয়েন্স আছে বা ভিউয়ার্স আছে তাদের একটা আইডিয়া হবে যে বর্তমানে ইন্ডাস্ট্রিটা কিভাবে চলছে। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। ফার্স্ট থিং হচ্ছে 50,000 কেন, 85,000 টাকার ফ্রেশারদের জব আছে। কয়টা কোম্পানি অফার করে? হাতে গোনা দুই একটা। এখন আপনি ওই যে সেম বিশেষ নিয়ে যেটা কথা বলছেন, সেম কথায় আমি ফেরত আসি। প্রতি বছর গ্রাজুয়েট হচ্ছে অলমোস্ট 1 মিলিয়ন, 10 লক্ষের কাছাকাছি গ্রাজুয়েট বেরোচ্ছে। এরা কিন্তু জব মার্কেটে আসতেছে। এখন আপনি একজন গ্রাজুয়েট, আপনার কোনো এক্সপিরিয়েন্স না, আপনি ফ্রেশার, এটা সবাই আমরা বুঝতেছি। আপনি এখন এক্সপেক্ট করতেছেন 85,000, 50,000, কয়টা কোম্পানি অফার করবে? হাতে গোনা 4-5টা। তার মানে আপনার স্কোপকে আপনি লিমিটেড করে ফেলছেন। এখন আপনি এই এক্সপেকটেশন নিয়ে বসে আছেন এবং আপনি এই স্যালারি না পেলে আপনি জব করবেন না, আপনি জবটা পেলেন না। তখন আপনি বললেন যে ঠিক আছে আমি আবার ট্রাই করব। 1 বছর চলে গেল, পরের বছর কিন্তু আবার অলমোস্ট 10 লাখ ঢুকতেছে। এই বছর ধরেন 10 লাখের মধ্যে 3 লাখ বা 5 লাখের চাকরি হয়ে গেছে, 50% বেকার। আরো 10 লাখ ঢুকলো মানে 15 লাখ হয়ে গেল। এখন আপনার স্কোপ কি আরো কমলো না বাড়লো? কমলো, ন্যারো হয়ে গেল। আচ্ছা, এখন এই 1 বছরে কিন্তু আরো ফ্রেশার আসতেছে, ওরা কিন্তু ফুল প্রোডাক্টিভিটি নিয়ে আসতেছে। আপনি 1 বছরে কিন্তু কিছুটা মোরালি ডাউন, কারণ আপনি 1 বছর চাকরি করতে পারেননি। তো এই কাজটা করতে গিয়ে আলটিমেটলি কিন্তু আপনি নিজেকে লুজার করতেছেন, তাই না? সেক্ষেত্রে আমি যেটা বলি যে আপনি যেহেতু একটা ফ্রেশ গ্রাজুয়েট, আপনি পড়ালেখা যেটা করেছেন, আপনি জানেন যে আপনার স্ট্রেংথ কোথায়, আপনার উইকনেস কোথায়, যেটাকে সোয়াট অ্যানালিসিস আমরা বলি। সেই হিসাবে আপনি আপনার নিজের একটা বেঞ্চমার্ক তৈরি করেন যে আমি এত টাকা মিনিমাম স্যালারিতে জয়েন করবো। আপনি যখন পড়ালেখা করছেন আপনি কিন্তু ইনভেস্ট করছেন, আপনি নিজে টাকা দিয়ে পড়তেছেন, আপনি তো ফ্রি পড়ছেন না। আর আপনি যখন চাকরি করতে যাবেন তখন কিন্তু আপনি শিখতেই যাবেন। আপনার 1 বছর বা 6 মাস মিনিমাম লাগবে আপনাকে ওই কোম্পানির সাথে, এনভায়রনমেন্টের সাথে আপনাকে খাপ খেয়ে নিতে, বেসিক কিছু জিনিস শিখতে। তার মানে আপনি কিন্তু শিখতেছেন, কিন্তু ওখানে কিন্তু আপনি শেখার জন্য আপনাকে কোম্পানি পে করতেছে। আবার আপনি এক্সপেক্ট করছেন আপনি শিখবেন, কোম্পানি আপনাকে বেশি স্যালারি দিবে, এবং সেটাও খুব কম কোম্পানি দিবে। কিছু ব্যাংক এবং কিছু এমএনসি ছাড়া কেউ এই হাই স্যালারি অ্যাফোর্ডই করতে পারে না। তো আপনি একটা মিনিমাম বেঞ্চমার্ক সেট করবেন যে আমি এত টাকা হলে আমি জবে ঢুকে যাব। ঢুকে আপনি আপনার স্কিলগুলো ডেভেলপ করেন, আপনার এক্সপিরিয়েন্সটা বাড়ান। 2-3 বছর পরে আপনি সুইচ করেন, তখন আপনি বেটার জবে চলে যেতে পারবেন, বেটার স্যালারি। তখন আপনাকে সবাই দেখবে আপনার স্কিল কি আছে, সবাই দেখবে আপনার এক্সপিরিয়েন্স কি আছে। কিন্তু ফ্রেশার হিসেবে আপনি যদি বার্গেনিং টেবিলে বসেন, আসলে আপনার কিন্তু আসলে বার্গেনিং টেবিলে বসার স্কোপ নাই, কারণ এখানে কিন্তু ডিমান্ড থেকে সাপ্লাই অনেক বেশি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। স্যার, আপনার যে সুদীর্ঘ ক্যারিয়ার, আপনি কর্পোরেট থেকে শুরু করে বিজনেস, অনেক ধরনের এক্সপিরিয়েন্স, যেটা বিজনেস থেকে কর্পোরেট, কর্পোরেট থেকে অনেক ধরনের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আপনি গিয়েছেন, অনেক ধরনের মানুষের সাথে ডিল করেছেন, অনেক দেশে ভিজিট করেছেন, বাট সবশেষে এখন আপনি প্রায় লাস্ট 2 ইয়ার্স ধরে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছেন। এই যে শেষ বলবো না, এটাও আমি শুরুই বলতেছি, এই ফ্যাকাল্টি হিসেবে জয়েন করার যে মোটিভেশন, এটা কোথা থেকে এসেছে আপনার কাছে? এটাও একটা খুব সুন্দর প্রশ্ন। ফার্স্ট থিং হচ্ছে যেটা বলছিলাম যে আমি ব্লেসড, কিছু খুব ভালো ফ্যাকাল্টি পেয়েছিলাম আমার এডুকেশন লাইফে, ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতে। ওনাদের কাছ থেকে মোটিভেশনটা মেইনলি পেয়েছি। তখন থেকে আমার মানে পড়ানোর একটা শখ ছিল।
তো সেটা আমি পূরণ করতাম কর্পোরেট ট্রেনিং গুলো দিয়ে। কিন্তু কর্পোরেট ট্রেনিং এর সমস্যাটা হচ্ছে কি, আপনি হয়তো বা 2 দিনের একটা কোর্স নিলেন বা 1 দিনের কোর্স নিলেন বা হাফ ডে কোর্স নিলেন, এখানে কিন্তু আপনার স্কোপটা খুব লিমিটেড। একটা সিস্টেমেটিক ওয়েতে একটা লং টাইম দিয়ে একটা মানুষকে ডেভেলপ করার স্কোপটা নাই। ওগুলো বেসিক্যালি হয় যে মানে হাইপার স্কিলিং করা, মানে আপনার স্কিল একটা আছে ওটাকে আরো অ্যাডভান্স করা, রাইট রাইট। ওই স্কোপটা ওখানে ক্রিয়েট হয়। তো কর্পোরেট ট্রেনিং গুলো দিতে দিতেই তখন আমি যেটা বললাম যে আমি ডক্টরেট করলাম যখন, তখন ভাবলাম যে না, আমি আমার লাইফের থার্ড ইনিংসটা শুরু করি এজ এ টিচার। এন্টারপ্রেনার থেকে কর্পোরেট থেকে এখন আমি এডুকেটর। এডুকেটর হিসেবে আসতে গেলে, যেহেতু কিছু লেখা করি নিউজ পেপার গুলোতে, কিছু রিসার্চ করছি। তো আমি যখন এডুকেটর হিসেবে আসলাম, এটার মধ্যে একটা বড় কারণ ছিল আমার লাইফে, আমি খুব প্রাউডলি বলতে পারি যে লাস্ট 20 ইয়ার্সে আমি অলমোস্ট 5000 লোককে চাকরি দিয়েছি। মাশাআল্লাহ। মানে যেহেতু আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করতাম এবং ম্যাক্সিমাম সময় আমার ইন্টারভিউ বোর্ডে থাকতাম, তখন আমি দেখলাম যে আমার খুব দুঃখ হতো যে এই যে 5000 লোককে চাকরি দিয়েছি, কিন্তু 50,000 লোকের ইন্টারভিউ দিয়ে মানে 10% সার্ভাইভ করতো, বাকি তো সার্ভাইভ করতো না। কেন করতো না? অনেকের আছে যে মানে দরজার সামনে এসে নক করতো, ওকে ঢুকতে গিয়ে আমি ওই সময় ঠিক করে ফেলছি আসলে চাকরিটা হবে না। ও তো বেসিক অ্যাপ্রোচটাই জানে না, কথা বলতে গিয়ে কথা বলতে পারছে না, খুব নর্মাল প্রশ্ন করছি সেটা উত্তর দিতে পারছে না, ইন্টারভিউ স্কিলিং গুলোতে সমস্যা। তো এইটার জন্য তাকে আমাদের ওই যে বললাম যে এডুকেশন সিস্টেমকে ডেভেলপ চেঞ্জ করতে হবে। তখন আমি চিন্তা করলাম যে আমি কর্পোরেটে জব করতেছি, আমি একটা ভালো লাইফ লিড করতেছি, কিন্তু আমার দেশের মানুষ তো করতেছে না। তো যেহেতু আমার মধ্যে ওই ইন্সপিরেশন সবসময় কাজ করে টু ওয়ার্ক বিয়ন্ড দ্য বক্স, মানে ব্রেক দ্য কমফোর্ট জোন, আমি সবসময় কমফোর্ট জোনকে ব্রেক করে বেরিয়ে আসি। এই জন্য আমাকে সাফারও করতে হয়েছে অনেক, ওই যে 80%, 85% ফেলিয়ার, 15% সাকসেস। তারপর আমি এই চিন্তা করলাম যে না, আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট থিং দ্যাট আই হ্যাভ টু ডু বিফোর মাই ডেথ। এবং এইটা একটা প্রফেশন যেটা মৃত্যু পর্যন্ত করা যায়, মৃত্যু মানুষকে এডুকেশন দেওয়া যায়। আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করতে পারি, এতে যদি মানুষ উপকৃত হয়, এটা আমার কাজে আসবে, এটা আমাকে মোটিভেট করেছে। প্লাস ওই যে 45,000 যারা ইন্টারভিউতে টিকে নাই, ওর মধ্যে তো অনেক গ্র্যাজুয়েটও ছিল। এমন কিছুটা করতে হবে যেন ওদেরকে আমি এডুকেট করতে পারি। আর একটা বড় ব্যাপার হচ্ছে, আমি এখন যেখানে পড়াচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডজান্ট ফ্যাকাল্টি, আমি প্রায় ধরেন 2 বছরে 1000 স্টুডেন্টকে পড়িয়েছি। তো এই 1000 জন তো প্রত্যেকে জুয়েল, প্রত্যেকটা ছেলে মেয়ে শাইন করবে লাইফে। চিন্তা করেন, আমার যিনি ভিসি ছিলেন, আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তাম, উনি খুব প্রাউডলি বলতেন, হাফ অফ দ্য নেশন রান বাই মাই কোম্পানি, মাই স্টুডেন্টস। মানে বাংলাদেশের পুরা দেশটার অর্ধেক জনগোষ্ঠী যারা চালাচ্ছে তারা ওনার স্টুডেন্ট, ডাইরেক্ট স্টুডেন্ট। তো আমার হয়তো সেই সৌভাগ্য হবে না, কিন্তু আমি যদি এখান থেকে 10% স্টুডেন্টকে তৈরি করতে পারি, যারা একসময় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে, এন্টারপ্রেনার হবে, একাডেমিশিয়ান হবে, পলিসি মেকার্স হবে, গভর্নমেন্টে যাবে, তো দেশটা তো চেঞ্জ হবে। এবং আমার একটা গ্রুপ আছে, নাম হচ্ছে মেন্টর ফর এভার। আমি সবসময় আমার স্টুডেন্টসদের কানেক্টেড থাকতে চাই। তো ওই স্টুডেন্টরা যখনই কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করে, এবং আমি যদি আমার তো লার্নিং এর প্রয়োজন আছে, আমি তো সব কিছু শিখে বসে নাই, আমি ওদের সাথে শেয়ার করি, আমরা গ্রুপ ডিসকাশন করি, ওরাও আইডিয়া দেয়, আমি লার্নিং করি। তো এই যে স্টুডেন্ট ফ্যাকাল্টির যে রিলেশনশিপ, আমি মনে করি এর থেকে বড়, বাবা মার পরেই বড় রিলেশনশিপ হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি রিলেশনশিপ। রাইট। এর থেকে বড় রিলেশনশিপ হতে পারে না। তো আমার এই 1000 স্টুডেন্ট এখন হয়েছে, যারা আরো পড়াবো ইনশাল্লাহ, হয়তো আরো স্টুডেন্ট বের হবে, এরা যখন জীবনে শাইন করবে, একটা জীবনে অনেক বড় পর্যায়ে পৌঁছে যাবে, আমি তখন প্রাউডলি বলতে পারবো যে at least 25% of the nation is run by my students. or globally তারা ছড়িয়ে যাবে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, এবং আমি এনরিচ হতে থাকবো তাদের সাথে নলেজ শেয়ার করতে করতে। ওইটাই আমার মোটিভেশনাল ফ্যাক্টর। ওয়াও ওয়াও ওয়াও। স্যার, শেষের দিকে যেহেতু আমি একটা ছোট্ট জিনিস আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু মানে কর্পোরেটেও ছিলেন, এখন এডুকেটর হিসেবে আছেন, সো স্যার জিনিসটা হচ্ছে যে সিভিতে আপনারা যখন হায়ারিং প্রসেস, মানে কর্পোরেটের ক্ষেত্রে যখন হায়ারিং প্রসেসে থাকেন, যেহেতু ইন্টারভিউ বোর্ডে ছিলেন, আপনার সিভিতে কোন জিনিসটা বেশি নোটিস করেন? অনেকে এখন মানে স্টুডেন্টরা কিন্তু এখন বলতে গেলে স্কিলস বা এগুলোর চাইতে মানে হ্যাঁ সিজিপিএ অবভিয়াসলি ম্যাটার করে, বাট এইটাকে বেশি এমফাসাইজ করে, কোনটাকে? সিজিপিএ নাম্বারটাকে। তো যখন মানে একজন এইচআর হিসেবে বা আপনি যখন ইন্টারভিউ বোর্ডে আছেন, তখন আপনারা কোন জিনিসটা বেশি খেয়াল করেন স্যার? ফার্স্ট থিং হচ্ছে সিজিপিএ, এটা কি কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেশন। এটা বেসিক্যালি ইন্ডিকেট করছে যে আপনি পড়ালেখাটা কতটুকু সিরিয়াস। আমি কিন্তু ট্যালেন্টের কথা বলি, আমি হচ্ছে সিরিয়াসের কথা। ট্যালেন্ট সবার সমান, কেউ এটা এক্সপ্লোর করে, কেউ করে না, কেউ ইফোর্ট দেয়, কেউ ইফোর্ট দেয় না। আমি এটা ক্লাসে সবসময় বলি যে আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্ট সমান, খারাপ বলে কেউ নাই,
কিন্তু যে বেশি এফোর্ট দিবে সে ভালো গ্রেড পাবে, যে কম এফোর্ট দিবে সে কম গ্রেড পাবে। আপনি কি এটা সম্ভব যে একটা ছেলে খাতা খালি রেখে দিচ্ছে তাকে ফুল মার্ক দেওয়া? না। আবার এটা কি সম্ভব একটা ছেলে খুব ভালো লিখছে তাকে কম মার্ক দেওয়া? কোনোটাই সম্ভব না। আসলে গ্রেড কিন্তু ফ্যাকাল্টি দেন না, প্রত্যেকটা স্টুডেন্টই এই গ্রেডটা আর্ন করেন। ফ্যাকাল্টি আসলে বেসিক্যালি জাজ করেন যে সে পারফেক্টলি লিখছে কিনা, ও একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা, এতটুকু। এর বেশি কিন্তু ফ্যাকাল্টির আসলে কোনো স্কোপ নাই। গ্রেডটা কিন্তু আপনি নিজেরটা নিজে দিচ্ছেন। তো এখন যেহেতু আমি বললাম যে প্রত্যেকটা ছেলে মেয়ে ট্যালেন্টেড, আপনি যত বেশি এফোর্ট দিবেন আপনার সিজিপিএটা ভালো হবে, এর বেশি কিন্তু কিছু না। ট্যালেন্ট সবার সেম। এখন আপনি যে এফোর্ট দিয়েছেন, সিরিয়াস ছিলেন, এইটার একটা ইন্ডিকেটর হচ্ছে সিজিপি, আর কিছু না। এবং এটাও আপনার ফার্স্ট জবেই 1 সেকেন্ডের জন্য তো দেখা হবে সিজিপিএ কত, কি গুড। শর্ট লিস্টিং এর সময়, ইভেন বোর্ড মিটিংয়েও ম্যাক্সিমাম সময় আমরা ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতাম না তোমার সিজিপিএ কেমন, কারণ ওর তো লেখাই আছে সিপিতে, আমি জিজ্ঞেস করবো কেন। কিন্তু ওই যে সিজিপিএ লেখা আছে 3 পয়েন্ট সামথিং, ওইটা কি তার আসলে ইন্টারভিউতে তার ক্যারেক্টারিস্টিক্স সাথে ম্যাচ করছে কিনা আমরা দেখি। আর প্রথমত এখন তো ভালো ভালো কোম্পানিগুলো খুব টপ লেভেলের ইউনিভার্সিটিগুলো ছাড়া ইন্টারভিউতে ডাকেও না, সময় নষ্ট। তো ওইখানে ধরেই না হয় সেটা ভালো ইউনিভার্সিটি থেকে এসছে, মানে ভালো একটা পড়াশোনা সে করেছে, এবং তার একটা ভালো একটা সিজিপিএ আছে। এখন সে সিজিপিএটা কি সত্যি সে আর্ন করেছে নাকি অন্যভাবে করছে সেটা ইন্টারভিউতে বোঝা যায় ফার্স্ট। তো সিজিপিএ হচ্ছে 1 সেকেন্ডের ব্যাপার, ওই শর্ট লিস্টিং এ সময় দেখা হয়। সেকেন্ড হচ্ছে আপনার সিভিতে থাকতে হবে আপনার স্কিল কি কি আছে। আপনি সিজিপিএ আর্ন করেছেন, সেটা আপনার কাজে আসবে, আমার কিন্তু কোনো কাজে আসবে না, রাইট? তো আমি দেখবো আপনার স্কিল কি আছে যেটা আমার কোম্পানিতে কাজে আসবে। আপনার কম্পিউটার স্কিলিং কোন লেভেলে আছে, আপনার ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন প্রফেশনালসি কোন লেভেলে আছে, আপনি ধরেন আদার যদি কোনো টেকনিক্যাল ইস্যুস থাকে সেটা কত লেভেলে আছে, এটা আমরা দেখি। সেকেন্ড হচ্ছে স্কিল, তার মানে আপনার নলেজ অ্যাসেস করা হচ্ছে সিজিপিএ দেখে, যেটা 1 সেকেন্ড দেখবো, বাকিটা হচ্ছে স্কিল। আজকাল কিন্তু অনেক বড় বড় কোম্পানিগুলো কম্পিউটার টেস্ট নেয়, রিটেন টেস্ট নেয়, কারণ কি অ্যাসেস করার জন্য, আপনার কমিউনিকেশন স্কিল, কম্পিউটার স্কিল দেখার জন্য। থার্ড হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কতটা ইনভলভড। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কী কী লাভ হয়? আপনি টিম ওয়ার্ক শিখতে পারেন, আপনি লিডারশিপ শিখতে পারেন, আপনার প্রেজেন্টেবিলিটি ডেভেলপ করে, আপনার প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করে। এগুলো কিন্তু খুব এমফেসিস দেয় আমরা ইন্টারভিউর সময়, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি কী কী করেছেন। আপনি ধরেন যেমন আমি হাল্ট প্রাইজের একজন জাজ, আরও কয়েকটা ইউনিভার্সিটিতে আমি এই জাজের কাজ করি, তারপর আরও কয়েকগুলো অর্গানাইজেশনের সাথে আমি আছি। তো আমরা দেখি যে ওইখানে যে আপনি যখন একটা কেস কম্পিটিশনে পার্টিসিপেট করছেন, তার মানে কিন্তু আপনাকে মিনিমাম কিছু কোয়ালিটি থাকতে হবে, কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, এবং করে আপনি কন্টেস্ট করেছেন, হয়তো রানার আপ হয়েছেন বা চ্যাম্পিয়ন হয়েছেন, বাট আপনি কিছু হলেনও না, কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে আপনার কিন্তু কিছু স্কিল ডেভেলপ করে গেছে, ওইটাকে আমরা এমফেসিস করি। আপনি স্পোর্টস করেন, খেলাধুলা করেন, এই খেলাধুলাকে আমার খেলাধুলার জন্য রাখবো আপনাকে? নো, কিন্তু আপনি খেলাধুলা করতে গিয়েও কিন্তু একটা ডিসিপ্লিন মেনটেন করেছেন, ওইখানে টিম ওয়ার্কের ব্যাপার ছিল, ওইখানে লিডারশিপের ব্যাপার ছিল, ওইটা কিন্তু আমার এখানে কাজে আসবে। সেম গোজ উইথ কালচারাল অ্যাক্টিভিটিস, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। ক্রিয়েটিভ যারা কাজ করে আমরা মনে করি তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ওইটা আমার কোম্পানিতে কাজে আসবে। সো আপনার সিজিপি এর বাইরে আপনার স্কিল অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে যারা মনে করে শুধু সিজিপি দেখে চাকরি হয়, নট এট অল। হ্যাঁ, একাডেমিক লাইনে যারা যেতে চান, কর্পোরেটে না বা কোম্পানিতে না, সেখানে আপনার দেখা হয় যে আপনার সিজিপিএ কত, আপনি কয়টা জার্নালে পাবলিশ করেছেন, রিসার্চ আর্টিকেলস, এগুলো একটু ডিফারেন্ট ব্যাপার, ওটা ঠিক আছে। কিন্তু কর্পোরেটে যেখানে আপনার অলমোস্ট 90% এমপ্লয়মেন্ট স্কোপ, ওখানে শুধু সিজিপিএ দেখে চাকরি হয় না। রাইট, সিজিপিএ ডাজ ম্যাটার বাট নট অল। আচ্ছা, আমাদের পডকাস্ট প্রায় শেষের দিকে। গট টু লার্ন আ লট অফ থিংস ফ্রম ইউ, অ্যান্ড আমরা আশা করছি আমাদের অডিয়েন্স অনেক কিছু শিখতে পারছে বা বুঝতে পারছে, অনেক কিছু জানতে পারছে। সেক্ষেত্রে আপনি আমাদের এন্ডিং হিসেবে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আমরা আপনার স্টুডেন্ট হিসেবে আমাদেরকে যদি কোনো পরামর্শ দিতে চান, প্লিজ। পরামর্শ শুধু আমি এতটুকুই দিব, জীবনটা খুব ছোট। জি, আপনার লাইফের এখন আমরা যে স্টেজে আছি না কেন, আমরা জানি না আমাদের মৃত্যু কবে আসবে, যে কোনো সময় আসতে পারে, বাট আমরা একটা সময় কিন্তু পার করে আসছি অলরেডি। তা আপনার প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা প্রোডাক্টিভ কাজে লাগান। আপনি অবশ্যই বিনোদন করবেন, আপনি অবশ্যই মোবাইলে চ্যাট করবেন, আপনি অবশ্যই যা করার সব কিছু করবেন, কিন্তু তাই বলে জীবনের বড় একটা সময় আপনি ওগুলোতে স্পেন্ড করবেন না। রাইট, আপনি আপনার লাইফের প্রথম যে জিনিসটা করা উচিত, আপনার একটা লাইফ প্ল্যান করা উচিত, যে আমি কি হতে চাই, আমি আজকে থেকে 15 বছর পরে 20 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই,
ফার্স্ট থিং। হুম। সেকেন্ড থিং হচ্ছে ওইটার জন্য হওয়ার জন্য আপনার কি কি স্কিল লাগবে হুম। সেগুলো একটা লিস্ট ডাউন করেন, এবং আস্তে আস্তে কমফোর্ট ওয়েতে, এমন না যে কালকে সব করে ফেলতে হবে, ধীরে ধীরে স্কিলগুলো ডেভেলপ করেন এবং কন্টিনিউয়াস লার্নিংয়ে থাকবেন। মনে করবেন যে লার্নিং একটা প্রেশার, নো, লার্নিং প্যারা না। লার্নিংটাকে আপনাকে একটা এন্টারটেইনমেন্ট হিসেবে নিতে হবে, প্রসেসের মধ্যে। এন্টারটেইনমেন্ট হিসেবে নেবেন। আপনি শিখতেছেন, ওই বাচ্চাদেরকে যেভাবে শিখায় না, হুম। গল্প করতে করতে শিখে, সেভাবে আপনি লার্নিংটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নেবেন। লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। হুম। আজকে আপনি যে শিখে এসে মনে করছেন সব শিখে ফেলছে আর শিখা লাগবে না, দ্যাট মিনস ইউ আর ক্লোজিং ইউর ডোর। তো প্রতিদিন দুনিয়া এগিয়ে যাচ্ছে। হুম। আমি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমি কিন্তু বললাম যে আমি আমার জীবনে আমি 2টা রেভলিউশন দেখে ফেলছি, থার্ড অ্যান্ড ফোর্থ, ফিফথটাও হয়তো বা দেখে যাবো মরার আগে। ইনশাল্লাহ। কিন্তু এটা এত তাড়াতাড়ি হবে, হয়তো 6টা হয়ে যেতে পারে। আমার দুনিয়া খুব তাড়াতাড়ি এগোচ্ছে। হ্যাঁ। আমরা আজকে ঘরে বসে যা ভাবছি বাংলাদেশে বসে, হুম। চীন কিন্তু আমার থেকে অলরেডি অনেক দূর এগিয়ে গেছে। হুম। আমরা জানিও না কোথায় ওরা এগিয়ে গেছে, হুম। কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াস লার্নিং এ আছে। রাইট। যেই দেশটা একসময় আফিম খেয়ে পড়ে থাকতো, হুম। তারা আজকে পৃথিবীকে লিড করছে। হুম। ওরা যদি পারে, আমরা কেন পারবো না? আর আমি তো বলেছি, আমার দেশে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়েকে একটা বারুদ বম, খালি এটা স্পার্ক করা বাকি, হ্যাঁ। আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের দুজনের মাধ্যমে আপনাদের অডিয়েন্সকে অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু বলার জন্য। আমার এই ক্ষুদ্র জ্ঞান বা ক্ষুদ্র অভিজ্ঞতা যদি কিছু উপকার করতে পারে আপনাদের, আমি ধন্যবাদ করবো। থ্যাংকস অ্যাগেইন স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।